21 ব্যালকনি দাঁড়িয়ে আছে নূর, চোখ দুইটো তার বাহিরে কুয়াশা চাদরে মুড়ানো আকাশের বেদ শুয়ের এক চিলতে আলোর দিকে। প্রতিটি রাতের পর এক নতুন দিন আসে আমাদের বাঁচার জন্য, এক নতুন সূচনা নিয়ে। আকাশ থেকে চোখ নামিয়ে ব্যালকনি থেকে রুমে আসলো নূর। কাল সারা রাত সে নিঘুমে কাটিয়েছে, চোখ মুখে তার এক ক্লান্তি ছাপ। রুমে এসেই চোখ গেল ইয়াদ দিকে। ইয়াদ বেডে এখনো কম্বল মুড়ি দিয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে। আমি ধীর পায়ে উনার পাশে এসে বসলাম। এতদিনে উনার এত কাছে এসে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়ে ওঠেনি। ফর্সা হাসি মাখা উজ্জ্বল চেহারা, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারাতে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছ, খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়েছে। কতটা রাত যে নিঘুমে কাটিয়েছে বুঝাই যাচ্ছে চোখের নিচের কালিগুলো দেখে। মাথা হাত বুলিয়ে, কপালে পরম আদরে গম্ভীর উশ দিয়ে ইয়াদ হাত নিজের হাতের বাজে নিয়ে। আমি আপনার বাজে বউ না ইয়াদ, তাই তো আপনার রাগের আড়ালে এত পাহাড়ের মতো জমিয়ে রাখা কষ্টগুলো বুঝতে পারিনি। ফুপিয়ে কান্না করে টাক টেনে টেনে, আমি কথা দিচ্ছি ইয়াদ, আপনাকে আমি আর এভাবে কষ্ট পেতে দিব না। আমি আপনার জীবনে মেঘের আড়ালে হয়ে সব আধার কাটিয়ে দিব। যেখানে না থাকবে হারানোর ভয় আর না থাকবে কোনো সংশয়, শুধু থাকবে অফুরান্ত ভালোবাসা। আমি জানি না আমি আপনাকে আদৌ কতটুকু বুঝে উঠতে পেরেছি, কিন্তু এইটুকু বলতে পারি যতটুকু বুঝলে একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। আমি জানি না আমার এই নতুন সুপ্ত অনুভূতিগুলোকে কি আদৌ ভালোবাসার নাম দেওয়া যায় কিনা, কিন্তু আমি এটা বুঝে গেছি এই রাগী রাক্ষস বদ মেজাজি ইয়াদ সাইকোহীন নূরের জীবন ব্যর্থ। আজ থেকে নতুন করে নতুন আফতারে আমাদের পথ চলা শুরু হবে, সবকিছু নতুনভাবে। কি রেডি তো মিস্টার সাইকো জামাই? চোখের উপরে কিছুক্ষণ পর পর বারবার পানি ছিটা আসাতে বিরক্তি নিয়ে চোখ খুলে ইয়াদ, ঘুমো ঘুমো জড়ানো চোখজোড়া খুলে সেও অবাক হয়ে যায় কিছুটা। আচ্ছা, বেশিমন ঘুমানোর কারণে কি আদৌ ভুল দেখছে না তো? না, এমন তো হওয়ার কথা না। চোখ ডলে আবার তাকায় এভার, ও সেই একই দেখছে। এভার সে শুয়া থেকে উঠে বসে আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে বুঝার চেষ্টা করছে সে আসলেই কথায়। না, সে তো তার রুমেই আছে তাহলে। খাট থেকে ধীরে পায়ে ব্যালকনির সামনে এসে দাঁড়ায়, কপাল কুঁচকে। তার সামনে ঠিক এক রমণী কালো শাড়িতে উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার তোয়ালে যা দিয়ে আপাতত চুলগুল ঝাড়তে ব্যস্ত সে, আর তার সাথে তাল মিলিয়ে তার হাতের চুড়ি থেকে এক মিষ্টি টুংটাং ছন্দ বাজছে। সূর্য আলোতে সোনালি রঙের চুড়িগুলো টুংটাং সাথে সং সেজে নৃত্য করছে। চিকচিক করে হাত উঠা নামানোর সময় চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবে মায়েরও 7:20 বাজে। এটা কি কোনো ঘোর লাগানো স্বপ্ন? স্বপ্ন হলেও ভালো, কেন জানি এই দৃশ্যটা দেখতে অত মন্দ ও লাগছে না। মুখে এক হাসি দিয়ে, সাথে মন কাড়া এই টুংটাং ছন্দ শব্দ শুনতে ভালোই লাগছে। বারান্দা থাইয়ের সাথে হেলাল দিয়ে দাঁড়িয়ে দুই হাত বুকে বাজ করে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইয়াদ সেই রমণীর দিকে। এভার সে রমণী হাতের তোয়ালে ঝেড়ে টানটান নিখুঁতভাবে বারান্দায় গ্রিলে শুকিয়ে দিল। ইয়াদ তার কার্যকলাপগুলো দেখছে। কোমরে শাড়ি গুজানো ছিল, তা টেনে ঠিক করতে করতে এভার সে ঘুরে তাকাল। ইয়াদের মুখ থেকে অফুরান্ত সুরে কপাল বাজ করে বের হল নননুরুর। এটা আসলেই স্বপ্ন ছিল? নূর শাড়ি বা কেন পরবে এত সকালে? অত শাড়ি পরে না। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে ভাবছে সে। ছি, আমি আপনাকে কতটা ভালো মনে করেছিলাম, আপনি কতটা খারাপ। একটা নিরহ অবলা মেয়েকে আপনি এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন এতক্ষণ ধরে। হায় হায় হায়, এই মুখ আমি কাকে দেখাবো এখন? মুখে হাত দিয়ে। মানে কি বলতে চাও তুমি?
চোখ খুলে বড় বড় করে তাকিয়ে বেকুবের মতো করে। আপনি আমার দিকে এভাবে ক্যাবলাকন্তরের মতো পোয়া মাছের মুখ করে ইয়া বড় হ্যাঁ করে তাকিয়েছিলেন কেন? সামনে এসে বলুন বলুন ভ্রু নাচিয়ে। তুমি এত সকালে আজ শাড়ি কেন পরেছ? আর এমন সং সেজে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ধমক দিয়ে। প্রশ্ন বদলে উল্টো প্রশ্ন করা। আরে বাহ, হোয়াট এ টেকনিক ইয়াংম্যান। কাঁধে চাপট দিয়ে। শাড়ি পরেছি তো কি হয়েছে? মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যায়নি আমার শাড়ি পরাতে। আমার এই টুকু একটা ছোট মন হাত দিয়ে দেখিয়ে সেখানে শাড়ি পরতে চাইতেন পারে। আর সং সাজা কই দেখলেন সিদ্দিকী সাহেব ভ্রু কুচকে। দেখছেন আমার কপালটা কত বড়, 1.5 ইঞ্চি 1 ফুট। ও একে তো সাইকো জামাই কপালে এসে জুটল, দ্বিতীয় সেকেন্ডনাল মাল পাইলাম। শেষমেশ আফসোসের সুরে বিড়বিড় করে। তার উপর কথায় কথায় বেটা আমার উপর হুদাই খালি চিল্লায়। নিজে তো একটা বয়রা মনে করে আমিও বয়রা। তার উপর এখন আবার দিন কানা রাত কানা রোগ এসে আমাদানি হইল। হায়রে দীর্ঘ শ্বাস নিয়ে ওয়াটে টেনে টুনে কপাল। কি হবে এখন আমার? শার্ট আপ। ধমকের সুরে। অয় আপনি এত কিউট কেন? আগে তো খেয়ালই করিনি। থাক, এখন তো দেখলাম। 32 বাতি দিয়ে। অলে আমার কিউটিরে টুনুমুনু জামাইরে রাগলে তোমায় আরো লাগে হেব্বিরে। গাল টেনে। ইয়াদ কিছু বলতে যাবে, নূরের এমন কথা শুনে বড়সড় সর্ক খেল। বড়সড় হ্যাঁ করে। তুমি ঠিক আছো? কপালে হাত দিয়ে। ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। কোনো সমস্যা হয়েছে তোমার? বলো আমাকে নূর, কোথায় ব্যথা পেয়েছ? চিন্তিত হয়ে। সমস্যা হলে তো নিয়ে যেতেই হবে চিন্তিত হওয়ার ভঙ্গিতে। সেই তো ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কিন্তু লজ্জা পাওয়ার ভঙ্গিতে। এখন না পড়ে মানে পড়ে নিয়ে যাব কেন? এখনই নিয়ে যাব চল। এত সকালে? আপনি এত রসকসহীন না কেন বলুন তো? মনে একটু ও কি রসিকতা অবশিষ্ট আর নাই? সব কি ওই চিরতায় শেষ করে দিছে আল্লাহ? এখন তো দেখছি নিজেকেই ধানক্ষেত করে নিজেকেই কষ্ট করে আবার পাকা ধানে গিয়ে আমাকেই মই দিতে হবে। জীবনটাই দেখছি বেদনা, সেখানে রেডিমেড কিছু আর পাইলাম না। কপালে হাত দিয়ে গোমরা মুখ করে। সরুন তো এমন খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে। কত কাজ আছে আমার, আপনার মতো আকাশ কুসুম ভাবার মতো টাইম নাই। বলে ধাক্কা দিয়ে হন হন করে নিচে চলে গেল। নূর যাওয়ার দিকে ইয়াদ কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে আছে। কি হলো এসব? ও কি এসব আবাল তাবলো বলল? সবই ওর মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে রুমে পা দিতেই ধপাস খেয়ে পড়ে গেল। এই মাইয়া জিন্দিগিতে আর ভালো হইল না। চুল ঝাড়তে এসে বারান্দাকেই চুলের পানি দিয়ে ঝেড়ে গেছে। ফাজিল মাইয়া। কোমরে হাত দিয়ে। 22। ড্রায়ারিং রুমে সবাই বসে একসাথে নাস্তা করছে, কিন্তু ইয়াদ তাকিয়ে আছে নূরের দিকে। কোমর ব্যথায় ঠিক করে হাঁটতেও পারছে না, আর বসতে তো আরো কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরপর ব্যথায় রাগী লুকে তাকাচ্ছে। কিন্তু নূরের তো সেদিকে খেয়াল করার সময় নেই বললেই চলে। সেই পাকা গিন্নিদের মতো কোমরে আঁচল গুজে সবাইকে খাবার দিচ্ছে। চুলগুলো আলোমেলো হয়ে আছে। বিরক্তি নিয়ে কিছুক্ষণ পর পর কানের পিঠে গুজছে আর হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামের বিন্দুগুলো মুছছে। আচ্ছা, শাড়ি পরলে কি সব মেয়েদের এমন মচিওলি এসে পড়ে? তখন কি সবাইকে এমন বড় বড় লাগে হঠাৎ করেই? ইয়াদ আর চোখে নূরকে কিছুক্ষণ পরপর দেখছে আর ভাবছে কথাগুলো। কিরে দাদুভাই, খাচ্ছিস না কেন?
বসে আছিস যে? আমার হয়ে গেছে দাদিমা, আর খাবো না। নূরের দিকে আর চোখে তাকিয়ে চেয়ার থেকে উঠতে উঠতে, কেউ যদি ভেবেই থাকে ঘরের কাজ দেখিয়ে পাকা গিন্নি সেজে আজ কোচিংয়ে যাবে না আর আমি কিছু বলবো না, তাহলে তার এটা নিহাত ভুল ধারণা। গম্ভীর হয়ে, আমি জানি আপনি যে আমার পরম সৌভাগ্য করে পাওয়া আল্লাহ থেকে অনলি ওয়ান পিস ইবলিশ মার্কা জামাই, তাই এসব আশাও মনে আর দেখা দেয় না আমার। যাই হোক মিস্টার সাইকো, আপনি 1 মিনিট বসেন, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। মামুনি, আজ তুমি আমি আর আপি মিলে রাতে রান্না করব, ঠিক আছে? গালে চুমো দিয়ে, আগে থেকেই বলে রাখলাম, তখন কিন্তু কোনোভাবে না করতে পারবে না আমাকে। আচ্ছা ঠিক আছে। পাগলি মেয়ে একটা, মুচকি হেসে গাড়িতে বসে নূর মুঠো ফোনে ক্যান্ডি ক্রাশ খেলছে আর ইয়াদ ড্রাইভ করছে, আর চোখে নূরের মতিগতি বুঝার চেষ্টা করছে আজ এত শান্ত। আচ্ছা, আমাকে দেখতে কি আজ সুন্দর লাগছে? ফোনের দিকে তাকিয়ে, মানে? উফ ফফ, এত মানে টানে করেন কেন কথায় কথায়? কপাল কুঁচকে, কথা কি বুঝেন না? না কথায় বেজাল আছে কোনটা? এত নিরামিষ হলে আমি টেম্পুটা চালামু কেমনে মশায়? এখানে টেম্পু আসলো কোথা থেকে যে তুমি চালাবে? আর গাড়ি থাকতে তুমি টেম্পু চালাবা কেন? হায় রে, বুঝলে বুঝো, পাতা না বুঝলে কচু পাতা বিড়বিড় করে। কিছু বললে না? রান্নাঘরে তাকের উপরে বসে চোখের মধ্যে গোল বড় ফ্রেমের কালো সানগ্লাস পরে চোখের পানি নাকের পানি এক করে বেটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে উদ্ধার করছে নূর। সবে মায়েরও 8 থেকে 9টা কেটেই তার অবস্থা করুন নাজেহাল। ইশারা ডিমের কোরমা করছে আর মামুনি ভুনা খিচুড়ি রান্না করছে আপাতত। আর নূরকে দিয়েছিল মাংসের জন্য পেঁয়াজ কাটতে। বাকিটা ইতিহাস। নূর মামুনি দেখত মাংসের জন্য আরও পেঁয়াজ কাটতে লাগবে কিনা। নাক টেনে টেনে জিজ্ঞাস করল। নূরের এমন টানটান আওয়াজে রান্না থেকে চোখ সরিয়ে দুইজন থ হয়ে তাকিয়ে আছে। মিনিট 5-এর মধ্যে এই কি অবস্থা করে ফেলেছে চেহারার। ফর্সা চেহারাতে নাকের ঢকাটা লাল হয়ে আছে, আর পুরো চেহারা চোখের পানিতে ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে সানগ্লাস ঠেলছে, তার সাথে তাল মিলিয়ে নাক টানছে। নূরের এই করুণ অবস্থা দেখে দুইজন একে উপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এই কি অবস্থা করেছিস মামুনি তোর? অলে আমার বাবুটা, তোকে এই অবস্থায় যে কত কিউট লাগছে রে বনু। আমার ভাসুর মশায় যদি তোরে এখন দেখত তাহলে নির্ঘাত হার্ট ফেল করত, তার সাথে সাথে এলাকা জুড়ে মাইকিংয়ে রটে যেত ব্যাপারটা। বউয়ের করুণ চেহারা দেখে জামাই ফেল, হায় হায় কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। গাল টেনে, রোল পড়া হাসি দিয়ে, নূর মজা নিচ্ছ তোমরা আমার? এত হাসার কি হলো? অভিমান এর সুরে, শুনো, পেঁয়াজটা ভালো দোকান থেকে কিনা ছিল না, তাই এমন হয়েছে। তার ইয়াদ কেন হার্ট ফেল করবে আমার করুণ অবস্থা দেখে? করবে তো আমার সেই আশিক ভাই। 32 বাতি দেখিয়ে। আশিককে? গম্ভীর হয়ে, আপনার অভ্যাসটা আর পাল্টাতে পারলাম না মশাই। তাক থেকে নামতে নামতে কেউর কথার মাঝ বরাবর যে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে নেই এভাবে আড়ালে দাঁড়িয়ে। আপনি জানেন না ম্যানাসের নানা? নাক ফুলিয়ে, আমাকে দেখে কি তোমার অকর্মা মনে হয়? চোখ ছোট ছোট করে,
যে আমি সারাদিন আমার কাজকর্ম রেখে তোমার পিছু পিছু ঘুরব, কখন তুমি মুখ থেকে খই ফুটবা। ধমকের সুরে। পানি খেতে এসেছিলাম বেয়াদব। ইরফান ভাই, তুই দেখি আমার ভাবিকার মতো কথা বলা শিখে গেছিস এক্কেবারে তাহার স্টাইলে। রান্নাঘরে আসতে আসতে ইশারা। এই ভাবিকাটা আবার কে? হাতে খুন্তি নিয়ে সন্দেহ চাহনিতে। বল ইরফান, চুপ কেন? ইরফান, আরে এভাবে তাকিয়ে আছো কেন ইস্যু? আমার ভাবিকা, তোমার ছোট আদরের বোন, আমার এক মায়ে শালিকা, আমার এক মায়ে বড় ভাইয়ের এক মায়ে বউ, সাথে তোমার বড় ভাবি। সেই শুয়ে হলো না ভাবিকা। ভাবি প্লাস শালিকার কা সমান ভাবিকা। সম্পর্ককে বটন করে মিলিয়ে নিলাম। হুদাই আমারে খালি ভুল ভাবো তোমরা। আর ভাই, তুমি আশিককে ভুলে গেলা? আরে আমার স্কুল ফ্রেন্ড আশিক। ইয়াদহ, তোর স্কুল ফ্রেন্ডের সাথে নূরের কি সম্পর্ক? আর চোখে নূরের দিকে রাগিতভাবে তাকিয়ে। নূর সম্পর্ক হইতে কত দূর, আর হইতে বা দিল ন কই আপনি মশায়। আফসোসের সুরে। ইরফান আর ইশারার দিকে চোখ টিপ দিয়ে। ইয়াদহ মানে? ইশারা আশিক ভাই নূরকে খুব পছন্দ করত। ইরফান শুধু পছন্দ করত এই কথা বললেই ভুল হবে, পুরো পাগল ছিল, বাঁকা হাসি দিয়ে। নূর জানেন আমার কত ইচ্ছে ছিল একটা প্রেম শ্রেম করব, এটাও আবার ভার্সিটি সিনিয়র ভাইয়ের সাথে। হায় সেই ফিলিংস। রান্নাঘর থেকে ড্রয়িং আসতে আসতে তারপর আশিক ভাইকে দেখে আর তার প্রেম প্রেম ভাব দেখে চিন্তা ভাবনা বদলে ফেললাম। এত কষ্ট করে ভার্সিটিতে গিয়ে প্রেম করব কেন, হাতের সামনে আশিক ভাইয়ের মতো অতি হ্যান্ডসাম মুন্ডা থাকতে। আপুর বিয়ের পর ভেবেছিলাম আশিক ভাইকে এবার হ্যাঁ বলে জীবনটা পুরা আমিষময় করে তুলব, তা আর হইল কই। আপনার মতো নিরামিষের পাল্লায় পড়ে নিরামিষ হয়ে গেলাম। আহাতের সুরে। তারপরও এখনো একটা আশা আছে এই মনে। জীবন যেহেতু আছে, আশা ঘর তো থাকবেই মনে। আর তা হলো ভার্সিটিতে গিয়ে সিন। ইয়াদহ, চলো। হাতের বাহু টেনে। নূরে ভাবে কথায় কথায় টানাটানি করেন কেন? হাত ভাঙিয়ে ফেলবেন তো। ছাড়েন, তখন আমার কি হবে? ইয়াদহ, তুমি এত পাল্লাই পাল্লাই করো কেন? তাই তো টানতে হয়। শয়তানি হাসি দিয়ে। চল পড়তে বসবা, হহুত হইছে তোমার উড়াধুরা। এক সপ্তাহ পর যে পরিম্মা, সেই খবর কি আসে? আর হাত ভাঙলে সমস্যা নাই। বাসার সাথেই কবরস্থান আছে 2টা। ওইখান থেকে একটা হাত এনে জোড়া লাগিয়ে দিব কেমন? নূর কথা বলতে ঠিকই পারে, আর মাথা শত শ্বাসের কুটনা বুদ্ধি ঠিকই দৌড়াই। খালি প্রেমটাই চলে না। হায় বেটা ইবলিশের নানার টেম্পুতে মনে হয় পেট্রোল শেষ, আর না হলে চাক্কা মনে হয় পাঞ্চার হইছে। নির্ঘাত, সমস্যা নাই, আমি আছি তো। মনে মনে। 24 রাত 11টায় সবাই রাতের খাবার খেয়ে নিচে গল্প গুজব করছে। আর নূর মাথা ব্যথার বাহানা দিয়ে ইয়াদের চোখ ফাঁকি দিয়ে রুমে এসেছে। মুখে তার এক রহস্যময়ী হাসি। রুমে এসেই ফট করে দরজার ছিটকিনি লাগিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আসার সময় হাতে করে এক মগ পানি নিয়ে বের হলো বেডের এক পাশে, আর কিছুটা সোফার মধ্যে মগে পানি হিসাব বিজ্ঞানের বটনের শুয়ে প্রয়োগ করে ঢেলে দিল। এবার কোথায় যাবেন বাবু মশায়? লাইট অফ করে শয়তানি হাসি দিয়ে নূর খাটের এক সাইডে গিয়ে চেপে শুয়ে পড়ল।
মিনিট 30 পর ইয়াদ রুমে আসলো, এসে দেখে রুম পুরো অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলো বারান্দা থাই বেদ করে রুমে আসায় সেই আলোতে দেখা যাচ্ছে নূর বাচ্চাদের মতো গুটি মেরে কম্বল মুড়ি দিয়ে খাটে একদম কিনারে শুয়ে আছে। ইয়াদ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে লাইট না অন করে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে এসে বাঁধল বিপত্তি, খাটে শুতে গিয়ে দেখে মাঝ বরাবর পানি দেওয়া। নূরের দিকে তাকিয়ে মেজাজ গেল চটে। সব সময় বলে ওকে সাবধানে কাজ করতে, নিশ্চয় তাড়াতাড়ি করে পানি খেতে গিয়ে ফেলে দিছে, রিডিকুলাস। এখন তাকে সোফায় শুতে হবে। সোফায় গিয়েও বাঁধল সেইম বিপত্তি, পুরো সোফায় পানিতে ভিজা। এবার ইয়াদের মেজাজ গেল সপ্তম আকাশ চটে। নূরকে তুলে ঠ্যাঠিয়ে অত্যন্ত একটা কোষে চড় দিতে পারলে রাগটা কমত। বেডে গিয়ে মাঝ বরাবর থেকে কোলবালিশ সরিয়ে ভিজা জায়গা রেখে ইয়াদ ঘুঁটি মেরে নূর থেকে কিছু দূরত্ব যায় রেখে শুয়ে পড়ল। মিনিট 20 পর ইয়াদের সবে মায়েরও চোখে ঘুমে আসতে নিল। এর মাঝেই ঘটল আর এক বিপত্তি। ইয়াদ কাঁচা ঘুমের মধ্যে অনুভব করছে তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বুকটা কেমন ভারী ভারী হয়ে আছে, লড়ানো খুব দায় মনে হচ্ছে। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে নূর তাকে গলা পেঁচিয়ে কোলবালিশ বানিয়ে বুকের সাথে একদম মিশিয়ে দিব্যিভাবে শুয়ে। এভাবে কি ঘুমানে সম্ভব? ইয়াদ অনেক চেষ্টা করে ও নূরকে 1 ইঞ্চি ও সরাতে পারল না। না পেরে ক্লান্ত হয়ে শেষমেশ নূরকে ওইভাবে কম্বল মুড়িয়ে জড়িয়ে ধরে ঘুমের রাজ্য পাড়ি দিল। নূর ইয়াদ বুকে মাথা রেখেই চোখ বুজে এক প্রশান্তি হাসি দিয়ে বিড়বিড় করে বলে উঠল, এটা কে? বলে মাঝ বরাবর থেকে পাহাড় সরানো নিনজাটেক বাবু মশায়। চারপাশে আজানের মিষ্টি শব্দে কানে আসতেই নূরের ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে নিজেকে ইয়াদের বাহুডোরে উন্মাদ বুকে আষ্টে পৃষ্ঠে খুব কাছে আবিষ্কার করে। কালকের কথা মনে আসতেই মুখে এক লজ্জার আভা মিশিত, সুপ্ত প্রাপ্তির এক জয় করা হাসি। আজকের দিনের শুরুটা সবথেকে আলাদা, এক অন্যরকম প্রশান্তি মনে মধ্যে ভালো লাগার দোল বয়েছে। ইয়াদের বুক থেকে মাথা তুলে কানের কাছে মুখ নিয়ে কিছুটা মৃদু আওয়াজে শুভ সকাল ইয়ান ইনায়াতের আব্বু, প্রতিটা সকাল তোমার আমার শুরুটা হোক এক সুপ্ত অনুভূতির সাথে। মুচকি হাসি দিয়ে কপালে এক গম্ভীর ভালোবাসার স্পষ্ট একে দিয়ে চট করে ধীরে সুস্থে উঠে ইয়াদের গায়ে ভালো করে কম্বল দিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওযু করতে। নামাজ পড়লেও সব সময় ফজর নামাজটা কায়জা হয়ে যায়। আজ যেহেতু উঠতে পেরেছি তাই নামাজটা কিছুতেই আর কায়জা করতে চাইছি না। ফজর নামাজ শেষে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম, আমাদের আগামী দিনগুলো যাতে এভাবে হাসিখুশি ভাবে শুরু হয়। নামাজ শেষে জানামাজ বাজ করে জায়গায় রেখে ব্যালকনিতে আসলাম। আজ মনটা খুব ফুরফুরে, আমার আশেপাশে কুয়াশা চাদর দিয়ে ঢাকা, ব্যস্ততা। রাস্তায় কয়েকজনকে দেখা যাচ্ছে কুয়াশা ভেদ করে নিজ নিজ কাজের গন্তব্য ছুটে যেতে। আবার কয়েকজন জোড়া শালিক দম্পতিকেও দেখা যাচ্ছে হাতে হাত ধরে মুখে এক গাল হাসি নিয়ে জগিং যেতে। তাদের দেখে মনে এক ইচ্ছে এসে জাগলো কোনো একদিন ব্যালকনি থেকে ইয়াদের দিকে তাকিয়ে। আপনি আর আমি কুয়াশা ভেদ করে হাতে আঙুলের বাজে হাত আঁকড়ে ধরে পাশাপাশি হাঁটবো, সেই দিন থাকবে না কোনো বাধা নিজেদের মাঝে ইনশাল্লাহ। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের জীবনে। ইয়াদ, আমি অপেক্ষা প্রহরে রইলাম। গরম গরম কফির ধোঁয়া ইয়াদের ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে, হাতে তার গরম গরম ধোঁয়া উঠা কফি। চুলগুলো আধখপা, মুখে তার আঁকাবাঁকা দাঁতে এক মিষ্টি করা হাসি।
শাড়ির আঁচলটা কোমরে গুজানো পাকা গিন্নিদের মতো কপালে আর নাকে ঘেমে আছে আর সামনের কিছু চুল ঘামে লেপে আছে। দেখতে পুরো বউ বউ লাগছে। হঠাৎ নূরের এই রূপ 2 দিনের ব্যবধানে এত পরিবর্তনে ইয়াদটাস্কি চাহনিতে তাকিয়ে আছে। গুড মর্নিং জামাই মশাই, উঠুন, আপনার জন্য আপনার প্রাণপ্রিয় চিরতা রসকস নিয়ে আমি হাজির হয়েছি। আমি জানি আমি দেখতে খুবই সুন্দর, তাই এভাবে কেবলাকান্তর মতো হ্যাঁ করে তাকিয়ে আর নজর দিতে হবে না। আপনারই বউ আমি পাশের বাসার, ভাবি না যে এভাবে দিনদাহারে চোখ দিয়ে আস্ত গিলে খাচ্ছেন। ফ্রেশ হয়ে এসে রিল্যাক্সভাবে ধীর সুস্থে দেখুন মশায় চোখ টিপ দিয়ে। পালিয়ে যাব না আমি এখন, উঠুন। এই বলে নূর ইয়াদকে টেনে উঠিয়ে হাতে কফি দিয়ে এক গাল হাসি দিয়ে চলে গেল। ইয়াদ নূরের দিকে তাকিয়ে কফিয়ে চুমুক দিতেই মুখ থেকে ফুসফুস করে ফেলে দিল। এটা কি? পিছে দিকে ঘুরে, অমা আপনি জানেন না এটা কি? শুনুন, এখন থেকে রোজ আপনার চিরতা রসের সাথে 2 চামচ করে চিনি থাকবে। যদি এই সামান্য চিনিতে আমার জীবনে একটু চিনি এনে দিতে সক্ষম হয়। অসহায় ভাবে। আর আপনি কত বড় খচ্চর, মুখ না ধুরে ভাসি মুখেই কফি খান। গগ্গ ইয়াদ, আপনি এমন করলে 2 দিন পর আমাদের বাচ্চা কাচ্চা তার বাবা থেকে কি শিক্ষাটা পাবে? মুখ কুচকিয়ে রাগ দেখিয়ে হনহন করে চলে গেল। ইয়াদ নূরের কথাই শুনে আর এক দফা বড় সরটাস্কি খেয়ে কাশ উঠে গেছে। এবার তার হজম করতে খুব কষ্ট হচ্ছে। 25 কোচিং এর বাহিরে দাঁড়িয়ে আছে নূর ইয়াদের জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:20 বেজে গেছে। ইয়াদের নাম্বারও আমার কাছে নেই যে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করব কোথাও নেই। অবশ্য আমি একা নয়, তাসফিরও আছে, আয়াতও ছিল, কিছুক্ষণ আগে চলে গেছে। তাসফি আমাকে এভাবে একা রেখে যেতে চায়নি, তাই আমার সাথে দাঁড়িয়ে আছে। আমার ভাই আর ওর গার্লফ্রেন্ড এর প্যারানো কাহিনী বলছে। আমি ভালো মেয়ের মতো ওর কেচকেচ শুনছি আর সাথে ফ্রিতে 2টা একটা ঘুষা থাপ্পড় দিচ্ছি পিঠে। ও ভালো ভাইয়ের মতো আমার হাতে মাইর খাচ্ছে আর কথা বলে চলছে। এর মধ্যে কথা থেকে আইলা লাইলা সুনামি গতিতে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি ছিটকে পড়ার আগেই তাসফি আমাকে হাত ধরে টান দিয়েছে, যার জন্য ব্যথা পাইনি। আর একটুর জন্য পরকাল যেতে যেতে বেঁচে গেছি। বড় বড় করে শ্বাস নিচ্ছি, কি থেকে কি হয়ে গেল। তাসফি আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। এমনই আমার জানপাখি যাই যাই এর মধ্যে হঠাৎ হাতে হেঁচকা টান অনুভব করলাম। তাকিয়ে দেখি ইয়াদ খুব রুক্ষ চোখে আমার দিকে তাকিয়ে আছে, চেরাতে রাগের ছাপ স্পষ্ট। এত রেগে আছেন কেন? উনার কোবলা বোম ফুটাস্যস চেহারা দেখে আমার জান পাখি উড়ে যায় অবস্থা। ইয়াদ কাপা কাপা সুরে, আপনি ঠিকা, উঠো। ধমকের সুরে, চিল্লিয়ে, যাক বাবা, এত রাগার কি হলো? আমি তো সামান্য হালচালি জিজ্ঞাস করছি। তাসফি দিকে তাকিয়ে দেখি ও কিছুটা ভয় ইয়াদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আমার ফ্রেন্ডের সামনে আমার ইজ্জতের মুয়া বানাইয়া ফেলল বজ্জাতটা। তাসফির দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে, দোস্ত আসি তোর সাথে পড়ে। ইয়াদের দিকে তাকিয়ে, বাচলে দেখা হবে ইনশাল্লাহ। একদমই বলেই গাড়িতে ঝট করে উঠে পড়লাম আমি। এখন বাচলে আমার বাবার নাম এত জলদি অকালে আটকা পেতে চাই না। আল্লাহ বাঁচাও। গাড়িতে ইয়াদের সাথে কোনো কথা হয়নি। মুখ খুললেই 10 নাম্বার বিপদ সংকেত এসে হাজির হবে, তাই আমি খাল কেটে কুমিল্লা এনে চুপ করে বাহিরের দিকে মুখ ফিরিয়ে বসে আছি।
বাসার সামনে গাড়ি এসে থামতেই আমি চট করে নামতে নিতেই। কাল থেকে তোমার আর কোচিং যাওয়া লাগবে না। এই 5 দিনে যা শিট দিবে আমি নিয়ে আসব। অফিস থেকে আসার সময় সামনের দিকে তাকিয়ে ইয়াদ বলে উঠল। আমি উনার কথায় অবাক হয়ে তাকিয়ে আছি। অবাক কাটিয়ে, কিন্তু কেন হঠাৎ যাব না জানতে? আমি বলেছি তাই। চিল্লিয়ে, আর কিছু জানতে চাও? রাগে কপালে রগগুলো ফুলে উঠেছে। আমি আর কথা বা বাড়িয়ে ঢোক গিলে গাড়ি থেকে নেমে গেলাম। রুমে যাওয়ার সাহস নেই এখন, তাই বাসায় এসেই স্টাডি রুমে গিয়ে চুপসে বসে আছি রাহাত ভাইয়ার জন্য। 26 রাত 11টায় উনি সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। উনার হাবভাব এমন, আমার সাথে উনার বিকালে কিছুই হয়নি। আমি খাটে বসে বসে পড়ছিলাম আর চোখে উনাকে দেখছিলাম কি শান্তভাবে কাজ করছে। কেউ দেখে বলতেই পারবে না এই শান্তর ছেলে মধ্যে যে এক অশান্ত পাজি বড্ডের হাড্ডি বসবাস আছে। আমি খাট থেকে উঠে বুক সেলফে বইগুলো আর শিটগুলো গুছিয়ে রাখছি। আপাতত পড়তে আর ভালো লাগছে না, মাইন্ডে একটু রিফ্রেশমেন্ট দরকার। মন খারাপের নৃত্যদিনের সই হলো আমার ব্যালকনি, তাই দীর্ঘ শ্বাস নিয়ে ব্যালকনি আসলাম। এসে গ্রিল ধরে আকাশের দিকে তাকতেই দেখি আজ আকাশে চাঁদ উঠেছে, সাথে তারা সমাহার। মনটা নিমিষেই ভালো হয়ে গেল। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে মনে একটা ইচ্ছে আসলো, তা ভাবতেই ঠোঁট কামড়িয়ে হেসে রুমে আসলাম। ইয়াদের সামনে এসে দাঁড়িয়ে আছি আর হাত কোচলাচ্ছি বাংলা সিনেমার নায়িকাদের মতো করে। কিন্তু এতে ইয়াদ বেটা মতিগতি ভ্রুমে বিশেষ কিছু হলো বলে মনে হয় না। সেই তার আগের মতো কাজেই ব্যস্ত। তাই গাল ফুলিয়ে ধপাস করে তার ঘায়ের সাথে ঘা ঘেঁষে বসলাম। এবার উনি আমার দিকে তাকালেন। ব্যাপারটা হয়তো উনি সহজে নিতে পারেননি। তাতে আমার জামাইয়ের কি? আমি 32 বাতি বের করে, অগো শুনুন না ইয়াদ, সুর টেনে। উনি আমার মতো সুর টেনে ফাইলের দিকে তাকিয়ে বলে উঠল, ওগো বলুন না নূর, আজ একটা আবদার করব, আপনার কাছে রাখবেন কি? মুখে একটু ইনোসেন্ট ভাব এনে। নূরের এমন কথা ইয়াদ হাত থেকে ফাইল রেখে নূরের দিকে তাকিয়ে আছে। আজ প্রথমবার 3 মাসের মধ্যে নূর ইয়াদ থেকে কিছু আবদার করছে। ইয়াদ প্রশ্ন বিন্দুতে তাকিয়ে আছে নূরের দিকে। ভয় নেই মশাই, আপনার কিডনি চাইব না। আমার সাথে বিনা কোনো সংকোচে ছাদে কিছু সময়ের জন্য জ্যোৎস্না বিলাস করবেন। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়াদ আর নূর। ইয়াদ আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। আর নূর জ্যোৎস্না বিলাস করতে এসে ফ্রিতে বরফ বিলাস করছে আর থরথর করে কাঁপছে। আপনি এত পাষাণ কেন বলুন তো? নূরের এমন কাপা কাপা কথায় ইয়াদ আকাশ থেকে চোখ ফিরিয়ে নূরের দিকে তাকালো। ঠান্ডায় নূরের ঠোঁট কাঁপছে, কথাও বলতে পারছে না। তুমি এমন কাঁপছ কেন? শাল নিয়ে আসো নাই কেন? নিজেকে কি দীপিকা মনে করো যে পাতলা শাড়ি পরে নাচতে নাচতে এই শীতের মধ্যে ছাদে চলে আসছো? ফাজিল, ধমকের সুরে। দীপিকা নিজেকে মনে করতে যাব কেন দুঃখে? আর মনে করলেও কি আপনি কি আর রণবীর সিং হয়ে যাবেন যে বউ শীতের অনবরত কাঁপছে আপনি গায়ের জ্যাকেট খুলে আমাকে দিবেন? সেই আমিষ কপাল কি আমার আছে আদৌ? সরুন তো। কি করছো কি তুমি? নূর জ্যাকেটের চেইন কেন খুলছ? সরো, আমি খুলে দিচ্ছি। হুসসস এত বেশি বুঝতে আপনারে কে বলছে? দেখুন আমি কি করি। রাগিত সুরে
জ্যাকেটের চেইন খুলে ইয়াদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে ইয়াদের বুকের সাথে নূরের পিঠ ঠেকিয়ে উল্টো হয়ে জ্যাকেট আকরে দাঁড়িয়ে আছে। মুখে তার এক চিলতে রাজ্যজয় হাসি। ইয়াদ নূরের দিকে তাকিয়ে আছে, কেন জানি নূরের কাজে একটুও বিরক্তি লাগছে না, হঠাৎ মনে এক ভালো লাগা শান্তি কাজ করছে। এভাবে আমার দিকে না তাকিয়ে চাঁদকে দেখুন মশায়। এক গাল হাসি দিয়ে জ্যোৎস্না বিলাস করতে গিয়ে যে ঠান্ডায় জ্বরে অবস্থা করুণাময় নাজেহাল হয়ে যাবে আমার তা জানলে এই জিন্দিগিতে ভুলে ও আর যাইতাম না ছাদে ফ্রি সার্ভিসিতে বিড়িতে বরফের বিলাস করতে। আমার অতি সামান্য ঠান্ডায় হলেই আমার ট্রু লাভ টনসিলের এন্টি রটে যায় গলা ফুলে। অতি ভালোবাসে আমাকে, তাই তো এই জিন্দেগিতে আমার পিছ আর ছাড়ল না এই বেটা টনসিল। এবার ও ব্যতিক্রম কিছু হলো না আমার সাথে। গলা ফুলে গলার সুর যেমন বরফে হয়ে আটকে আছে, যা আদৌ আদৌ বাক্যতে ও কিছুতেই বের হচ্ছে না গলা দিয়ে। ইয়াদ আপির থেকে আমার সমস্যা কথা জানতে পেরে খুব রাগারাগি করেছেন কথা ও বলছে না সাইকোটা ঠিক করে আমার সাথে। আমি কথা বলতে চাইলে এড়িয়ে গেছেন। কিন্তু একঝাঁক টেনশনও ছিলেন বটে আমার। 4 দিন পর পরিম্মা, এর মধ্যে আমি এত অসুস্থ পরিম্মা অ্যাটেন্ড করব কিভাবে? এই 4 দিন উনি আর অফিসে যায়নি, রাহাত ভাইয়াকেও আসতে না করেছেন। আমার সাথে কথা না বললেও হিটলার গুণধর জামাই আমার পড়ার নামক টর্চার ঠিকই চালিয়ে গেছেন আমার উপর। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় বইয়ের মধ্যে মুখ বুজে থাকতে হয়েছে এক প্রকার বাধ্য হয়ে। আজ ফাইনালি পরিম্মা নামক প্যারা থেকে পিছা ছুটল আমার। ইয়াদ আমাকে বাসায় দিয়ে ঢাকার বাহিরে গেছেন। কোথায় গিয়েছেন বলে যায়নি। কথা বলতে গেলেই পান সাপের মতো অতি ফোঁস ফোঁস করে উঠেন বেটা বজ্জাত। শোভলার খাওয়ার ভয় কিছু আর জিজ্ঞাস করেনি। এমনি অকালে ছোবলা খেয়ে থোবলা হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমাকে আর আগের মতো করে এই বাসায় কেউ ভালোবাসেন না, সবাই খালি আমাকে ধমকায়, বিশেষ করে ইয়াদ আর আপু। ইয়াদ বাসায় নাই, সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাগপত্র গুছাচ্ছি, আজ বাপের বাসায় চলে যাব। 15 দিনেও এই চাঁদখানা মুখের দর্শন দেখাচ্ছি না। বেটা সাইকো মেম্মাইকে চালি যাওনি আব তুম দেখতে রাহি হো। আমি কেন একলা একলা বিরহে পড়ব? এবার বুঝো এই নূরের বিরহে কেমন লাগে বেটা। বহুত তেল খরচ করেছি, এমনই তেলের দাম বাড়ছে, 130 টাকা হয়ে গেছে মুখের কথা। এবার আপনি তেল দেন, আমার বোতলের তেল শেষ। 28। এই কি মামনি, কোথায় যাচ্ছি সেই ব্যাগপের সাথে নিয়ে? তোমার কাছেই আসছিলাম মামনি। বাসায় যাচ্ছি, আব্বুর কথা খুব মনে পড়ছে। ডাহা মিশা কথা। সেই বিয়ের পরের দিন যে বাসায় গিয়েছি আর তো যাইনি, আর এই 3 মাসেও আব্বুর সাথে তেমন দেখা হয়নি। ন্যাকা কান্না জুড়ে। আজ যেহেতু পরিম্মা শেষ হয়েছে তাই আমি বাসায় যাচ্ছি, আব্বুর কাছে গিয়ে কিছুদিন থাকব। জানো তো মামনি, কিছুদিন ধরে আব্বুকে বড্ড স্বপ্নেও দেখছি। এই তো কাল দেখলাম আব্বু খুব রাগ করে আছে আমার উপর, আমি কেন তার সাথে দেখা করি না, কান্না মিশিত সুরে। আমি কি বাসায় যাব মামনি? হ্যাঁ, সেই যা মামনি পিঠে হাত বুলিয়ে। কিন্তু একা যাইবি, ইশারা যাবে না? চিন্তিত সুরে। নিজে এনতে পালাইতে পারলে আমার মির্জাফর বাবার নাম বিড়বিড় করে। কিছু বললি মামনি? আপু পরে যাবে মামনি, আমি এখন যাই মামনি, প্লিজ আর না করো না।
কাছে এসে ইনোসেন্ট ফেস করে, দেখো মেয়ের কাণ্ড, আমি কি তোকে না করেছি একবারও? সেই যাবি যাই আজ জানে। হ্যাঁ, জানে রাহা মিথ্যে। তাহলে আমি আর কি বলবো, যা। লাভ মামনি উন্মাহ গলা জড়িয়ে। বাসায় আপাতত কোনো গাড়ি নেই। দুইটোই গাড়ি আছে, একটা ইয়াদ নিয়ে বের হয়েছে আর একটা দিয়ে জিজু আর বাবা অফিসে গিয়েছেন। তাই আমি বাসায় থেকে বের হয়ে ডাইরেক্ট রিকশা নিলাম। মিনিট 20-এর মধ্যে বাসায় এসে পৌঁছলাম। ভাড়া মিটিয়ে পিছে তাকাতেই আমি পুরো শুদ্ধ। আম্মু, আব্বু, আমার ছোট খালাম্মি আর কাজিন মহল ব্যাগ বয়ে বুস্কা বাস্কি সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। এই কি আম্মু, আমি আজ বাসায় আসলাম আর তোমরা পালাচ্ছ? এই ছিল তোমাদের মনে? এই দিনও দেখার ছিল আমার? আল্লাহ, মাটি একটু ফাঁক করো, আমি একটু ঢুকে দুঃখ প্রকাশ করে আসি। হঠাৎ এমন কথায় সবাই সামনে নূরের দিকে ঘুরে তাকালো। নূরকে এইভাবে দেখে তার আম্মু অনেকটা অবাক হয়ে যায়। নূর যে আজ আসবে তা বলেনি, একবারও তার থেকে বেশি অবাক হয় নূরের হাতে ব্যাগ দেখে আর একা আসতে দেখে। কিন্তু নূরের খালাম্মি আর কাজিনরা ওকে দেখে অনেকটাই খুশি হয়েছে। তাদের মুখের হাসির ঝলক দেখেই বোঝা যাচ্ছে। আম্মু, নূর তুই একা কেন? জামাই, ইশারা কোথায়? আর হাতে ব্যাগ কেন? ঝগড়া করে এসেছিস? তুই কি বড় হইবি না? দেখো তোমার মেয়ের কাণ্ড। কি ঘটিয়ে এসেছে কে জানে। তাই তো এভাবে না বলে চলে এসেছে। হাইপার হয়ে। 29। আব্বু, আহা থামবা তুমি। মেয়েটা না আসতেই তুমি তোমার প্রশ্ন ফসাদ করা শুরু করে দিয়েছ। বাবাইটা আজ না তোমার পরিম্মা ছিল। কেমন হয়েছে? নূর ভালো হয়েছে আব্বু। আব্বু, আলহামদুলিল্লাহ। তা বাবাই, তুমি একা কেন? ইশারায় আগ কথায় আসেনি তোমার সাথে? নূর আমাকে দেখে কি আব্বু তুমি খুশি হওনি? আমি কি এখন নিজের বাসায় আসতে পারবো না? আমি কি এতটা পর হয়ে গিয়েছি এখন? অভিমানের সুরে তোমাদের কাছে। তোমার আম্মুর কথা খুব মনে পড়ছিল কিছুদিন ধরে, তাই তো আজ পরিম্মা শেষ হতেই চট করে চলে আসলাম তোমাদের কাছে। কিন্তু এখন তো দেখছি ভুল করেছি এসে। আব্বু, দেখছো তোমার জন্য আমার বাবাইটা কত কষ্ট পেয়েছে। ইশারা আম্মু, সবসময় তুমি একটু বেশি রিয়েক্ট করো। আর বাবাই, আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি খুশি হইনি তোমাকে দেখে? দিনকাল অবস্থা যা বাজে যাচ্ছে, এর মধ্যে তুমি একা আসছো এইভাবে না বলে ভয় হয়তো তোমার জন্য, তাই তো তোমার আম্মু টেনশনে কথাগুলো বলছে। মাথায় হাত বুলিয়ে। নূর, সরি আব্বু, আর হবে না। তা তোমরা কোথায় যাচ্ছ এভাবে পোটলাপুটলি নিয়ে? কোথায় ও নির উদ্দেশ হচ্ছ? ভ্রু নাচিয়ে জিজ্ঞাস করল। দীপ্ত, তেমন কিছু না রে পুচকি। অনিক ভাইয়া তো ঘটনা রটে ফেলছে, তাই তো চট্টগ্রাম যাচ্ছি।
তোর পরিম্মা বলে কিছু জানায়নি তোকে, কিন্তু ইশারার সাথে কথা হয়েছিল, ও বলছে পরশুদিন তুই ইশারা ইয়াদ ইরফান একসাথে আসবি চট্টগ্রাম, তাই তো তোকে দেখে এক প্রকার ভূত দেখার মতো করে তাকিয়ে আছি সবাই। নূর মানে আমার অতি ভোলা ভালা ভাইয়া এমন কি করলো যে ঘটনা রটে ফেললো ইতিমধ্যে যে আমি খবরই পেলাম না। আর আমি এভারেস্ট জয় করতে বসিনি যে আমাকে গরম গরম নিউজ থেকে দূরে ঠেলে দিবা। মুখ গোমরা করে। এখন মানে টানে পড়ে কর বনু ব্যাগ কাঁধে তুলতে তুলতে গাড়ি চলে এসেছে, বাকি কথা না হয় গাড়িতে বসে বলি। নামবিহীন এক পাহাড়ি এলাকার পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে আছি, এইখান থেকে নিচের মানুষগুলোর সাইজ এক একটা পিঁপড়ার মতো লাগছে আমার কাছে। চট্টগ্রাম এসেছি আজ 2 দিন হবে, এই 2 দিনে কোথাও বের হওয়া হয়ে ওঠেনি। তার অবশ্য এক বিশেষ কারণও আছে বটে, তা হলো আমার অতি ভোলাভালা অনেক ভাইয়া বিয়ে আসর থেকে কন্যাকে তুলে এনেছে। এই ঘটনায় পুরো থানচি টু নারায়ণগঞ্জ ইতিমধ্যে ভাগ মির্কা ভাগটাই রটে গেছে অলরেডি। আমরা এখানে আসার পরও ভাবির বাসার লোকেরা এসে অনেক ঝামেলা করেছেন। কাল দুপুরে পরে 2 পরিবার একসাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভাইয়া আর ভাবি মানে রূপা, যেহেতু তারা পালিয়ে 2 পরিবারের সম্মান অলরেডি ধুলোতে মিশে দিয়েছে, তাই আর বাকি সম্মান না মিশিয়ে এক্সট্রা সমস্যা না বাড়িয়ে 2 পরিবার মিলে তাদের 4 হাতকে এক করে দেওয়া ভালো হবে। এতে আশেপাশে কানাকানিও কম হয়ে যাবে আর সম্মানও কম নষ্ট হবে। দুপুর 2টায় শপিং থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়ি ফাঁকা, আম্মু খালাম্মিরা আশেপাশের কিছু কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করতে বের হয়েছেন। আব্বু আর খালুজান মেন্ডেইলের কাজগুলো দেখছে আপাতত, আর আমার কাজিনরা ব্যাচেলার পার্টি থিমের জন্য জিনিসপাতি আর খাবার দাবার আনতে বের হয়েছে। পুরো বাসাতে আমি, দীপ্ত ভাইয়া আর ফারদিন, অনেক ভাইয়ার ছোট ভাই আছি। তাই আমরা ঠিক করলাম বাসায় এভাবে বসে না থেকে আশেপাশে থেকে একটু হেঁটে আসি, এতে মনও ফুরফুরে হবে। ফারদিনেই অনেক ভাইয়া মেসেজ দিয়েছে বাসায় সবাই এসে পড়েছে, এখন চল আমরাও বাসায় যাই। এখন বাসায় না গেলে পরে সন্ধ্যায় পাহাড় দিয়ে হেঁটে যেতে সমস্যা হবে অনেক, কাল আবার সবাই মিলে একসাথে আসা যাবে, এখন চলবই। আল্লাহ ওয়াস্তে এই পাহাড়ির সাথে প্রেম শ্রেম ভাব পড়ে এসে করিস। দীপ্ত হ্যাঁ বইন চল, এমনই আমি এক রক্ত শূন্যতা রোগীর মধ্যে ফ্রিতে একছাক রক্তদান আর করতে পারছি না এইভাবে দাঁড়িয়ে, আর পা দুইটোও চলতে চাইছে না আমার। করুণা কর ভাইয়ের উপর একটু। অসহায় ভাবে নূর, তোমরা কত খারাপ আল্লাহ, এই নিরহ সিঙ্গার প্রাণীদের একটু মিষ্টি রক্তদান করে পুণ্য অর্জন করছো, তা আর হজম হইল না তোমাদের এই বদ পেটে। ধরো এই মশাটা আজ জন্ম নিছে, মশা হায়াত মায়েরও 2 দিনের জানত। 2 দিন বাদে যখন মরে যাবে তখন বলতে তো পারত ঢাকা থেকে সেই এক দীপ্ত দা বডি বিল্ডার এসেছিল, সে আমাকে পরম আদরে তার রক্ত শোষণ করতে দিয়েছিল, আহা কই মজা ছিল। জীবনটাই তোমাগো বেদনা, দা মশা কোম্পানি থেকেও নাম কামাইতে আর পারলা না, চলো। মুখ ভেঙচি দিয়ে সামনে হাঁটতে হাঁটতে 31 বাসায় এসে দেখি বাগানের মাঝে মেন্ডেইলের টেবিলে বসানো হয়েছে, তার মধ্যে সবাই গোল হয়ে বসে আড্ডাবাজি দিচ্ছে, আর টেবিলের মাঝে বরাবর গরম গরম ধোয়া ওঠা চা আর সবজির পাকোড়া রাখা আছে, ওইখান থেকে নিয়ে সবাই খাচ্ছে আর গল্প করছে। আমিও আর দাঁড়িয়ে না থেকে জলদি করে গেলাম যদি পাকোড়া শেষ হয়ে যায়। টেবিল সামনে গিয়ে উক্কি ঝুঁকি দিয়ে 4-5টে পাকোড়া আগেভাগে নিয়ে সোয়েটারের পকেটে পুরে নিলাম।
আর একটা নিয়ে মুখে দিতেই পিছ থেকে আম্মু বলে উঠল, আম্মু আস্তে, নূর পকোড়া খুব গরম, মুখ পুড়ে যাবে তো। আমি আম্মুর বিবরীতে শুধু অহু করলাম, কারণ ইতিমধ্যে আমার ঘটনা ঘটে গেছে, আমার মুখ পুরো পুড়ে গেছে। বহুত কষ্টে মুখের পাকোড়াটা চাবিয়ে শেষ করে পানি খাচ্ছি। একে তো অতি গরম ছিল, দ্বিতীয় অনেক ঝাল ছিল, আমার চোখ ঝালে লাল হয়ে আছে, আর গরমে কান দিয়ে ট্রেনের ধোঁয়া বের হচ্ছে। বাগান থেকে বড় বড় ধাপে দোতলা রুমে আসলাম, যে রুমটা আমাকে আর অমিক ভাইয়ার দুইটো কাজিনকে একসাথে থাকতে দেওয়া হয়েছে। রুমে এসে আমি পুরো আপি খাটের উপরে ল্যাকেজ রেখে জামা বের করছেন। নূর, আপি তুমি কখন আসলে? আমাকে তো কেউ বললো না। তুমি আসছো? দরজার কাছে দাঁড়িয়ে নূরের কথায় ইশারার কানে যেতেই হাত থেকে শাড়ি খাটে রেখে নূরের সামনে আসলো। এসেই ধমকের সুরে বলে উঠল, ইশারা, ওই বদের হাড্ডি তোর ফোন কইরে? ফোন দিল পাইনা, কে চান্দে দেশে থাকস? আর আমাকে না জানিয়ে উড়ো চান্ডিকার মতো এখানে উড়ে আসলি কেন? তুই জানিস তোকে কত শত শত ফোন দিয়েছি আমি। প্রথমে তো আমার একটাও ফোন পিক করিস নাই, তার উপর পরে আবার ফোন দিয়ে দেখি ফোন বন্ধ করে রেখেছিস। রাগিত সুরে নূর, রিল্যাক্স আপি, এত চিল্লাও কিল্লাই জিজু শুনলে তো ভেগে টেগে যাবে। কানে হাত দিয়ে ফোনের সাথে এখানে এসে ইতিমধ্যে আমার সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। ফোন ড্রয়ারে ঘুমায়, চার্জার আনতে ভুলে গেছি, তাই আপাতত বন্ধ হয়ে পড়ে আছে। আর তার থেকে বড় কথা, সবাই তো এইখানে আমাকে ফোন দিবে আর কে, তাই ফোন আর চার্জ দেওয়ার দরকার মনে করিনি, তাই দেইনি। ইশারা, বাহ, সেই ভালো। একজন ফোন ধরবে না, বন্ধ করে নাকে তেল দিয়ে রাখবে, আর একজন বাসায় এসে জিনিসপত্র ভাঙচুর করবে, তাকে বাড়িতে ফোনে কোথায় খুঁজে না পেয়ে। আর এইসব খেলা সামলাতে হবে কাকে? আমাকে। রেগে কথাগুলো বলল। মানে কি বলতে চাও তুমি? আমি সামান্য ফোন না ধরায় কার তুলকালাম হলো? মোবাইল কোম্পানি বাদে আমারে আবার পাঠাই, তার সুখে দুঃখে এত মনে করল। অবাক হয়ে একটু রচনাটা বলবা? এরপর আমি যা শুনলাম আপির থেকে, তা শুনে আমার কান পুরো শুদ্ধ। উনি কোথায় আপি? তোমাদের সাথে কি এসেছেন? ভাবুক হয়। নিচে ভাইয়া, ইরফান, অনিক ভাইয়া আর আব্বুর সাথে কথা বলছে। তুই তো বাসায় ছিলিস না, তাই তো অনিক ভাইয়াকে দিয়ে ফারদিনকে মেসেজিং করে তোদের তাড়াতাড়ি আসতে বললাম। এবার সামলা, কেমনে কি করবি? 31। আমি আপুর কথা শুনে কথা বলার ব্যাকরুদ্ধ হারিয়ে ফেললাম ইতিমধ্যে। কি বলবো আপুর বিবরীতে? আপুকে কিছু না বলে বড় সর এক বুক গিলে ব্যালকনিতে আসলাম। নিচে উকি ঝুঁকি দিতেই বেশি কষ্ট আর করতে হলো না। লাল প্যান্ডেলের পাশে সাদা শার্ট এক যুবক দিকে চোখ গিয়ে থমকে গেল আমার। শার্টের উপরে 2-3টে বোতাম খোলা, তার মধ্যে সানগ্লাস ঝুলানো, চুলগুলো উল্কোসুল্কো হয়ে আছে, এলোমেলো হয়ে কপালে উড়ে পড়ছে, মুখটা চুপসে আছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এই উল্কোসুল্কোতেও বেটা সাইকো কে নোটবেড। এবার চোখ গেল তার বাম হাতের দিকে, হাতে ব্যান্ডেজ করা। তাহলে আপি কি সত্যি বলল?
ইয়াদ নাকি সেদিন বাসায় আসেনি, পরের দিন বিকালে এসেছেন, এসেই ছাদে চলে যায় কাউকে কিছু না বলে, আর ছাদে গিয়ে ভিতর থেকে দরজা লক করে রাখে। রাত 10টায় ছাদ থেকে এসে যখন বাড়িতে রুমে আমাকে কোথায় ও খুঁজে পায়নি, তখন বলে আমার উপর চিল্লানো শুরু করেছে। মামুনি ইরার সাথে দেখা করতে হোস্টেল গিয়েছিল, তাই সে বলতে পারিনি আমি কোথায় আছি। সেই দিন রাত 10টায় রাগে ফুঁসতে ফুঁসতে ইয়াদ গাড়ি নিয়ে আমাদের বাসায় উদ্দেশ্য রওনা দেয়। বাসায় এসে দেখে বাহিরে তালা দেওয়া। তালা দেখে উনার রাগ আরো সপ্তম আসমানে চলে যায়। আমাকে নাকি ফোন দিয়েছে, আমার ফোন বন্ধ ছিল। রাগে বাসায় এসে রুমের সব জিনিস হাতের সামনে যাই পেয়েছেন তা এক প্রকার নিয়ে ভাঙচুর করা স্টার্ট করে দেয়। আপু ভয় আব্বু আম্মুকে অনেক ফোন দেয়, কিন্তু কেউই ফোন পিক করে না। করবে কি করে, এইখানে তো কম ঝামেলা চলছিল না তখন। ফোন তুললেও কোনো জোর রেখে কোনো জোরকে আগে থামাতেন। রাতে যখন মামুনি বাসায় ফিরে তখন এই ইয়াদের এইসব পাগলামো শুনে রুমে আসে। তখন ইয়াদ মামুনির কথা শুনে শান্ত হয়। নূরের বাবা নূরকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার আগে তাকে ফোনে দিয়ে জানিয়ে দিয়েছিল। এত পাগলামির মানে কি? যাকে তিল পরিমাণ সহ্য করতে পারে না সেই আমার জন্য এত পাগলামো করেছে, আদৌ ভাবা যায়? হোয়াট এ ইতিহাস নূর! এইটুকু জীবনে কপালে আর কি কি শোনা বাকি রাখছে আল্লাহ মালুম, কে জানে। অনেক ভাইয়ার হাতের ট্র্যাক অনুযায়ী উনি নিচ থেকে উপরে আমার দিকে তাকালেন। উনার এই রুক্ষ চোখে চোখ পড়তেই আমার ভয় কলিজা কেঁপে উঠল। আমি রুমে এক প্রকার দৌড় দিলাম। আব্বু বাঁচাও, এই সাইকো বেটা ছোবলা থেকে মনে হয় এই চোখ দিয়েই আমাকে আজ বর্ষ করে ফেলবে। 4টে বিয়ারের ক্যানের সামনে গোল হয়ে বসে আছে 2জন বালিকা। ছাদ থেকে বাহুত কষ্টে কাঠখড় পুড়িয়ে এই 4টি ক্যানকে কিডন্যাপ করেছি, এক প্রকার সবার চোখ ফাঁকিবাজি দিয়ে সেই 4টে কথা। ইশারা, এই কি তোরা বসে আছিস কেন, শুরু কর ওয়াশরুম থেকে বের হতে হতে। নূর, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন টুপুস করে বসে পড়ত। মিশন বিয়ারের টেস্টিং শেস্টিং শুরু করা যাক। আজ টেস্ট করে জানতে হবে এর মধ্যে কায়সার ভাইয়ের কোনো ফর্মুলা মুলার জুস লুকানো আছে, যার কারণে আমার অতি প্রিয় ভাইয়েরা তাদের ব্যাচেলার পার্টিতে এন্ট্রি নিতে দিল না। এই মালিহা যত নিচ থেকে 2টো গ্লাস নিয়ে আয় চোট জলদি করে। মালিহা, 2টো কেন? আমরা তো 3জন নাকি? নূর, এত কথা কষ্টিল্লাই যত এখন। আর শুন, নিচে বাবুচি মামা ফ্রাই বাজছে, ওইখান থেকে আমাদের জন্য গরম গরম 6টা ফ্রাই নিয়ে আসবি, আসার সময় মনে করে রাখা। 2 হাত পিছে ভর দিয়ে কাঁধ হয়ে আধো শোয়া হয়ে এভাবে তাকিয়ে আছিস কিল্লাই এলিয়েনদের মতো রসগোল্লার চোখ করে। তোরা টিভিসিভিতে মুভি দেখিস না বিয়ার সাথে যে ফ্রাই ট্রাই খায় নায়িকা নায়করা? তাই তো বললাম। জীবনে প্রথম যেহেতু একটু টেস্টিং করছি, সেই ভালো করেই করি। 32 বাতি লাইট দেখিয়ে। মালিহা, আচ্ছা ঠিক আছে। নূর, আর শুন, এসে ডাক দিবি আমাদের। তোর আওয়াজ শুনেই দরজা খুলবো, এর আগে না। মালিহা, আচ্ছা আপি। মিনিট 5 না হতে হতেই মালিহা যাওয়া পরপরই দরজায় টোক্কা পড়ল। দরজায় টোক্কা হওয়াতে আমার আপির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ইতিমধ্যে একে উপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে দরজার দিকে জোরসোর হয়ে তাকিয়ে আছি। ভয়। মালিহা আসলে তো ডাক দিবে, তাহলে এরা কি কোনো ভাবে টের পেয়ে গেল আমরা যে 4টে বোতল লুকিয়ে এনেছি? রোগ দিয়ে নূর বলল,
ইশারা, এই নূর গিয়ে দেখো না কে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। নূর চোখের সামনে এত বড় বইন বসে থাকতে আমি কেন বাচ্চা মানুষ যাব খুলতে, তুমি গিয়ে দেখে আসো, আমি পারব না। ইশারা, দেখ বোন, তোর মতো কি আর আমার মনে এত শত সাহস সঞ্চয় আছে বল। যেখানে সব ভাইদের চোখ ফাঁকি দিয়ে ছাদ থেকে তুই অনায়ার বিয়ার এনেছিস, সেখানে দরজায় খোলা কোনো মূলার ক্ষেত তুই দরজা ঠিকই খুলতে পারবি, এটা কোনো বড় ব্যাপার স্যাপার না তোর কাছে। নূর, পাম দিচ্ছ আমাকে? অসহায় সুরে, এভাবে আমাকে ঠেলে দিতে পারলা? হেই আল্লাহ, এই আমি ঘসিটির বেগমের মতো বইনের কথায় শুনে নাচতে নাচতে শেষমেশ চুরিটা করছিলাম। আল্লাহ, আর চোখে তাকিয়ে দেখি আপি খাটে কম্বল টেনে বসে আছে। আমার বুঝতে আর বাকি রইল না আমার ড্রাফক বইন যে ইহা কালে আর উঠবে না। তুমি এত অকামের দেহি কেন? অসহায় ফ্রেশ করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে, এক কাজ করো, তুমি ঘুমের নাটক করো আর বিয়ারের বোতলগুলো কম্বলের নিচে লুকিয়ে রাখো। আমি দেখছি। ইশারা, আচ্ছা। 34। আল্লাহ এভারের যাত্রায় মতো বাঁচিয়ে দিও। পিছে দিকে তাকিয়ে আমি খুললাম, ঢোক গিলে। দরজায় খুলে আমি যা দেখলাম বিশ্বাস করেন রাসেল ভাই, তা দেখে আমার মেজাজ গেল তীব্র পরিমাণ চটে। দরজার ওই পাশে আর কেউ না, আমার কাজিন গুণধর খালাতো বইন মালিহা দাঁড়িয়ে আছে, এক হাতে ট্রে যার মধ্যে গ্লাস আর কিছু ফ্রাই নিয়ে আছে, আর এক হাতে ফ্রাই যাও কিছুক্ষণ পর পর মুখে পুরোচ্ছে আর চোখ বুজে চিবাচ্ছে। এমনই আমি সেই সন্ধ্যায় থেকে ইয়াদের ভয় রুমে লুকিয়ে আছি, এর মধ্যে এই মায়া আরো ভয় দিল এই ছোট মনে। দুই ভয় মিলে মনের মধ্যে যদি ব্লাস্ট ফ্লাস্ট হয়ে যেত তখন কি হতো আমার ভাবেই মালিহার পিঠে দিল মা এক কেলল। মালিহা হাহা মারলা কেন? চিল্লিয়ে। নূরবদ এর হাড্ডি টোক্কা দিল কেন? রেগে। মালিহা, তাই মারবা আমাকে? ইশারা, তোরে যে এই দোতলা সিঁড়ি থেকে ধাক্কা দেই নাই এই শুকরিয়া কর আল্লাহর কাছে। খাট থেকে উক্কি দিয়ে বলল। মালিহা, আমারে কেউ ভালোবাসে না, ন্যাকা কান্না করে। নূর, চুপ কর বজ্জাত বেটি। ইশারা, আচ্ছা এখন ভিতরে আয়, কেউ দেখলে সমস্যা হবে। নিচে ফ্লোরে বসে আল্লাহর নাম নিয়ে বিয়ারের ক্যান খুলে একে উপরে মুখের দিকে তাকিয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম। হায়য় সেই ফিলিংস। নূর, এভার খাওয়া যাক, বলে মুখে এক সিপ দিতেই নিমিষে করলার মতো মুখ তিতো হয়ে গেল। ইয়াগগোগ ছিয়য়, এসব ছাইপাশ খাই কেমনে মানুষ, নেশা হওয়ার তো দূরের কথা, মুখই চিরতা হয়ে গেল আমার। ইয়াগগোগ থু থু। ইশারা, শুন নূর, প্রথম সিপে একটু তিতো লাগে পড়ে আর লাগে না, খেয়ে দেখ, আমার তো এর টেস্ট সেই লাগছে। নূর, বলছো? খাবো। মালিহা, হ্যাঁ, আপি খেয়ে দেখো না, অতও খারাপ না। নূর, আচ্ছা, বলেই নিজের হাতের ক্যান দিকে তাকিয়ে চোখ নাক কুঁচকে 2 সিপে শেষ করে ফেললাম এক নিঃশ্বাসে। শেষ করার সাথে সাথেই হইচকি উঠে গেল। রুমে তো পানিও নেই যে পানি খেয়ে এই হইচকি থেকে রেহাই পাবো, কুলকিনারা না পেয়ে পাশে যে আর একটা এক্সট্রা বিয়ার ছিল তা খেয়ে ফেললাম। হইচকি তো বন্ধ হলো, কিন্তু এখন লাগছে অতি গরম, কান দিয়ে ট্রেনের ধোঁয়া বের হচ্ছে আমার। নিচ থেকে উঠে হুডি খুলে ফেলে দিল ফ্লোরে, তারপরও গরম কমছে না। মাথাও যেমন চরকির মতো ঘুরছে। সবকিছু যেমন ঘোলা ঘোলা লাগছে।
অতেরে এই কি হলো, আমার একসাথে এত কিছু কেন লাগছে? আল্লাহ, এই মালু ফ্যানের সুইচটা দেয় তো। এই কই কি করছিস কি তোরা? এভাবে কেঁপে কেঁপে কথা বলছো কেন? তুমি কি শেষমেশ মির্কি টির্কিতে আক্রান্ত হলা আপি? খাটে আধো শোয়া হয়ে। থাপপ্পরা চিনিস সস, হাত নাড়িয়ে, ফাজিল মাইয়া। ফি অন কেন ছাড়ছিস? নিচ থেকে উঠতে উঠতে। তো তো তোর মুন্ডু বদের হাড্ডি। ফ্যান অফ করে। আজ এমনই খুব ঠান্ডা পড়ছে বাহিরে, তার উপরে সন্ধ্যায় থেকে একটু পর পর ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কোনো সুখে এই খাটরার গাটরার ওলো চান্দিকা ছাড়ছিস? এমনেতেই তোর ঠান্ডার সমস্যা আছে জানিস না। রেগে হেলে দুলে। বাহিরে ঠান্ডা, কাল বৈশাখী আদি তুফান বৃষ্টি থাকলে কি হবে আপি? মনটা আজ আমার বড্ড অশান্ত, এই অশান্তকে শান্ত করার প্রচেষ্টাই মূলত ফ্যান অন করেছি। যদি এতে একটু শান্ত হয়। গানের মাঝে হঠাৎ ছাদের কেচি গেট জোরে সরে ধাক্কা আওয়াজে সবাই গান নাচ বন্ধ করে চোখ বড় সরগোল করে তাকিয়ে আছে দরজার পাশে হেলেদুলে নূরের দিকে। কোমরের মাঝ বরাবর হলুদ কালারের হুডি গিট্টো দেওয়া, লাল কালারের টি শার্টের উপরে কালো ওড়না গলায় ঝুলানো, পায়ে কালো প্লাজোটা এক পাশে উঁচু আর পাশে নিচু করা, দুই পায়ে ভিন্ন দুইটো জুতো। চুলগুলো সামনে উল্কোসুল্কো এলোমেলো হয়ে আছে। দীপ্ত নূরের হেলেদুলে অবস্থা দেখে ছাদের মাঝ বরাবর টেবিল থেকে উঠে চট করে নূরের কাছে আসলো। নূর দীপ্তর দিকে তার আঙুল ট্যাগ করে খিলখিল করে হাসছে। দীপ্ত, এই কি নূর, তুই এইখানে কি করছিস? আর এভাবে দুলছিস কেন? চিন্তিত সুরে, ঠিক আছিস বোন ঝাঁকিয়ে? এভাবে হাসছিস কেন? বাতাস টাতাস লাগলো না তো আবার কপালে হাত বুলিয়ে? উহু, নূর একা না ব্রো, আমিও আছি, অট্র হাসি হেসে। পিছ থেকে উক্কি দিয়ে বলল ইশারা। নূর ইশারার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে দীপ্ত ভাইয়ার বুকে পিঠে ঠেকিয়ে ইশারাকে হুসসস। এত হাসে না আপি, লোকে পাগল বলবে তো। দীপ্ত দুই বোনের কারবার দেখে পাগল হওয়ার উপক্রম, এক হাত দিয়ে নিচের মাথা চুলগুলো টানছে আর এক হাত দিয়ে নূরের হুডির টুপি টেনে নূরকে সামলাচ্ছে। দীপ্ত, ইশারা, তোরা দুইটা এত রাতে এখানে কি করছিস? রাগিত সুরে, আর দুলছিস কোনো সুখে? ইডিয়েট, দুইটোকে দুই কাঁধে নিয়ে। ওই ইফরান ভাই দেখো, তোমার অতি আদরের বউ আর শালি গায়ে বাতাস টাতাস বাঁধিয়ে হ্যাংলার মতো করতেছে। আর তুমি বসে বসে মনের সুখে বিয়ার খাইতা শুনিয়া। চিল্লিয়ে দীপ্তর কথা ইফরানের কানে যেতে দেরি হলো, কিন্তু মুখ ফুসকে বিয়ার বের হয়ে নাকে মুখে উঠে কাজ শুরু হতে আর দেরি হলো না। ইফরান নিজেকে সামলিয়ে দীপ্তর কাঁধে ইশারা আর নূরের দিকে তাকালো। দুইজন হেলেদুলে অদ্ভুত ভাবে খিটখিট করে হাসছে আর দীপ্ত দুইটাকে কোনো রকম ধরে আছে, কিন্তু ব্যালেন্স রাখতে হিমশিম খাচ্ছে। ইফরান হন্তদস্ত হয়ে ইশারার কাছে ছুটে আসল। ইফরান, এই কি ইস্যু, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আর ভাবিকা, তুমি এইখানে কি করছো? ইশারাকে কাছে টেনে। ইশারা, উহু, একদম কথা বলতে আসবা না ইরফান, দূরে যাও। ইরফানের মুখে আঙুল ট্যাগ করে। তুমি অনেক খারাপ কান্না করে। আমাকে আর একটুও ভালোবাসো না আগের মতো? ভালোবাসলে কি আর এই কাজগুলা করতে পারতা আমার সাথে? ন্যাকা কান্না করে।
এই মুহূর্তে ইশারার মুখে এমন কথা শুনে ইরফানের দিকে এক প্রকার সন্দেহ দৃষ্টিতে চোখ ছোট করে তাকিয়ে আছে দীপ্ত, অনিক, ফারদিন। কি হয়েছে শালাবাবু, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন অসহায় ভাবে? ইরফান: কি হয়েছে দোলা, এটা তো আপনি বলবেন। আমার বোনের সাথে এমন কি করছেন আপনি? অনিক: ইরফান ওই ইস্যু, এমন করছো কেন? আমি কি করেছি জান? আর তোমার এমন কেন মনে হলো যে আমি তোমাকে একটুও ভালোবাসি না? গালে আঙুলের বাজে মুখ ধরে অসহায় ভাবে কথাগুলো বলল। ইশারা তো কি বলবো? চোখ ছোট করে নাক ফুলিয়ে, তুমি যদি আমাকে ভালোবাসোতা তাহলে টেবিলের দিকে ট্যাগ করে ওই টেস্টি জুসটা আমাকে রেখে একা খেতে পারোতা এইভাবে। একদমই না। পারোতা বলো। 37। ইশারা হাতের ট্যাগ অনুসরণ করে দৃষ্টি রেখে যা বুঝার বুঝে গেল সবাই। ইতিমধ্যে বুঝতে আর কিছু বাকি রইল না, ইশারা আর নূর যে কোনো ভাবে ভুলে বিয়ার খেয়ে ঘটনার জারোটা রটে ফেলেছে। দীপ্ত মাথায় হাত দিয়ে রাগে দুঃখে চেপে। এই ইরফান ভাই, আপনি ইশারাকে ধরে নিয়ে নামুন তো, আমি নূরকে নিয়ে নামছি। আমি যাবো না, আমি নাচু। এই ফারদিন ও মুসি ও গান ছাড়াই আজ নাচু। ঠোঁট উল্টিয়ে বলল নূর। দীপ্ত: আচ্ছা, বয়িং নাচিস কিন্তু এখন না পড়ে। ক্লান্তি সুরে। নূর: কোনো পরে টরে না, এখনই। কপাল কুঁচকে। আচ্ছা শামসু ভাই। দীপ্তর দিকে হেলে, আমার জামাই কই আশেপাশে চোখ বুলিয়ে এই মিস্টার বজ্রজাত উগান্ডার প্রেসিডেন্ট গোমরা প্রোটাস্টস মিস্টার ইন্ডিয়া কই? দেখছি না যে। অনিকা হোয়াট এ গুড কোয়েশ্চেন গোয়িং। তোর জামাই নিচে। তো এখন চল নিচে যাই। নূর: তোমরা কেন যাই বা, আমি যাবো আমার জামাইয়ের কাছে। এই জিজু তোমার ভাই কোথায়? ইরফান: নিচে গেস্ট রুমে। নূর: এটা তো আমিও জানি, নতুন কি আছে বল। উহ, কোন রুমে? এটা বলো। ইরফানের কাছে এসে কোমরে হাত দিয়ে বিরক্তি সুরে। শেষের রুমে। পিছ থেকে ফারদিন বলল। আচ্ছা শুন, আমি আসতেছি, একদমই গান বন্ধ করবি না তোরা। আমি এসে নাচু। খিলখিল করে হেসে। 38। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আজ। আজ নিজেকে বড্ড শূন্য শূন্য আর বোকা মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে তাচ্ছিল্যের সুরে হাসছে অদ্ভুতভাবে। চোখ দুটো তার ছলো ছলো আয়নার মতো চিকচিক করছে আর বিড়বিড় করে বলছে, জীবনটাই আসলে রংবিহীন, এই রংবিহীনের দুনিয়াতে কোনো তুমিবিহীন নেই। আছে আঁধারের মাঝে সব ধোঁয়াশা, ভালোবাসা বলে আদৌ কিছু নেই, আছে শুধু একঝাঁক ধোঁকা। হঠাৎ পিছু থেকে কে জানি এসে বুকে দুই হাত গুজে শক্ত করে আকরে পিঠে সাথে বুক মিশিয়ে জড়িয়ে ধরে আছে। তার গরম ভারী নিঃশ্বাসগুলো পিঠে আছড়ে পড়ছে।
তার এভাবে হুটহাট স্পষ্ট করাতে হার্টবিট গুলো জোরে ঢোল বাজানো শুরু করেছে। ইতিমধ্যে নিজের সাথে তাল মিলিয়ে পিছে থাকার ব্যক্তিরও ঢোল বাজছে। ইয়াদের বড্ড অস্থির লাগছে এখনো রেগে হাত ছাড়তে নিতেই। উহু, একদমই নড়বেন না, এভাবে থাকুন কিছুক্ষণ। নূরের আওয়াজ শুনে ইয়াদের আর বুঝতে বাকি রইল না এটা যে নূর। ওই ভাবেই দাঁড়িয়ে আছে নূরের হাতের উপর নিজের হাত রেখে। এতক্ষণে যে শূন্যতা কাজ করছিল এখন নিমিষেই ভালো লাগা কাজ করছে। কি ভেবেছিলেন মশাই? অন্য কেউ এভাবে আঁকড়ে ধরেছে আপনাকে? আপনার জল্পনাতে এক গ্লাস ঠান্ডা পানি আহা! ঈশ্বর, শখ কত আপনার, মুখ ভেঙচি কেটে। শুনেন, এই মুখবিহীন ছাড়া আপনাকে এই জীবনে এভাবে আঁকড়ে ধরার কেউ দুঃসাহস নেই। ইয়াদের পিঠ থেকে সরে হাত দিয়ে ঘুরিয়ে, মলিন হেসে। জীবন রংবিহীন নয় ইয়াদ। কিছুক্ষণ থেমে ব্যালকনির রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে। এই রংধনু রঙিন দুনিয়ার মাঝে আপনি নিজেকে রংবিহীন করে গুটিয়ে রেখেছেন। তাই আপনার কাছে নিজেকে বড্ড রংবিহীন লাগছে। তুমিবিহীন আপনার মাঝেই বসবাস আছে। ইয়াদ চোখের দিকে ছলছল ভাবে তাকিয়ে, যে আপনাকে তার সব দিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই একটিবার, কিন্তু আপনি তাকে দূরে ঠেলে নিজেকে তাকে এই তুমিহীনা অসুখে বেঁধে রেখেছেন। ধোঁয়াশা আধারে মাঝে আপনার জন্য মেঘের আড়ালে থেকে কেউ এক চিলতে রোদ নিয়ে অপেক্ষা করছে আপনার সাথে নতুন ভাবে নতুন করে বাঁচবে বলে। এই তুমিতে মিলে আমি হবে বলে। ইয়াদের বুকের পাশে আঙুল ট্যাগ ঘিরে, যে আমিতে মিশে থাকবে এক চাক শুধু নিঃস্বার্থ অফুরন্ত অবিরাম ভালোবাসা। চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে। দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে। তোমার পথ চেয়ে সারাটা জীবন। আমার দিন রাত আজ হয়েছি পাগল। এই মন কিছু বোঝে না। জীবন তোমাকে ছাড়া। জড়িয়ে দাও অসীম অক্ষরে। জড়িয়ে দাও বৃষ্টি সুর ধরে। জড়িয়ে দাও তোমার শীতল প্রেমে। মেঘে উড়ে উড়ে আসো বৃষ্টি সুরে। ভেজা শালিকের কলরবে। যেটুকু সময় পাবো তোমায় কাছে, আপন করে নেব ভুলে। এই মন কিছু বোঝে না। জীবন তোমাকে ছাড়া। ছাদের এই গানটা এতক্ষণে চলছিল। গানটা শেষ হওয়ার সাথে সাথেই ইয়াদের পায়ের উপরে নিজের পায়ের ভর দিয়ে ঠোঁট দখল করে নিল। ইয়াদ নূরের পিঠে দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে নূরের সাথে চোখ বুজে তাল মিলাচ্ছে, সাথে চোখের পানিগুলো গাল বেয়ে ঝরছে। 20 সেকেন্ড পর নূর ইয়াদকে ছেড়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভালোবাসি ইয়াদ, খুব বেশি ভালোবাসি। এই আপনিহীনা থাকাটা আমার জন্য খুব বড্ড প্যারাদায়ক। আপনি কি আমার চোখে নিজের জন্য ভালোবাসা আদৌ দেখতে পান না? না বুঝেও বুঝেন না কোনটা? ইয়াদ এর দিকে কপাল কুঁচকে রাগী ভাবে তাকিয়ে। শাস্তি দিচ্ছেন আমাকে আপনাকে ভালোবাসার অপরাধে? একবার শুধু ইয়ানকে আসতে দিন। ইয়ানকে কপাল থেকে চুল সরিয়ে। কে আবার আপনার আমার ছেলে যে ইয়াদ নূর থেকে মিশে আমাদের জীবন আলোকিত করে এক ইয়ান হবে।
একবার শুধু আসতে দিন আমার ছেলেকে, তারপর মা ছেলে মিলে আপনাকে শাস্তি দিব। দিন রাত 24 ঘন্টা তখন ছাড়াছাড়ি। ঠোঁট ফুলিয়ে বলে ইয়াদের উপরে ঠেলে দিলে বুকে পড়ল। ইয়াদ নূরের হেলে দুলে এভাবে পড়ায় প্রথমে ভয় পেলে ওপরে গায়ে স্মেইলে বুঝতে পারল নূর যে ড্রিঙ্ক করেছে, তাই সেই এমন করছে। নূরকে এভাবে বুকের সাথে মিশে নিয়ে ইয়াদ আকাশের দিকে তাকিয়ে আছে, সেই মেঘেরাড়ালে চাঁদের দিকে। ছাদে রেলিং হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছি, পাশে ইয়াদ দাঁড়ানো আমার সাথে। আজ আবহাওয়াটা খুব ফুরফুরে, চারপাশে বসন্তময় হাওয়া বইছে। অনেক ভাইয়ার বিয়ে শেষ হয়েছে আজ 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আমার জীবনে এক ম্যাজিকের মতো ছিল সবকিছু। মানুষজন আসলে ঠিকই বলে প্রেমের শহর হলো সাজেক আর চট্টগ্রাম, তাই তো সেইখান থেকে আসার পর আমার জীবনে একটু হলেও সুপ্ত রং এসেছে। ইয়াদ এখন আমার সাথে আগের মতো রাগারাগি করেন না। আমার দুষ্টুমিতে সে এখন আমার পাশে থাকে। আমার কাছে ব্যাপারটা মানতে খুব বদহজম টাইপ। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো আমি যখন রাতে রুমে বসে টিভি দেখি, ইয়াদ তখন হুট করে এসে আমার ঘায়ের সাথে ঘা ঘেঁষে বসে টিভি দেখে চেহারার এমন ভাব থাকে উনি কিছুই করেনি। রাতে যখন বেডে ঘুমাতে যাই তখন মাঝ বরাবর আমাদের পাহাড় সমান মহারাজা কোলবালিশ মশায় থাকে, কিন্তু সকালে যখন চোখ খুলি তখন নিজেকে ইয়াদের উন্মাদ বুকে আষ্টে পৃষ্ঠে আবিষ্কার করি নিজেকে, আর কোলবালিশ মহারাজকে উঠে নিচে ফ্লোরে পাই। তখন সব কিছু সাজানো এক সুন্দর স্বপ্নের মতো মনে হয়। চলুক না এভাবে কিছু অজানা ভালো লাগা স্বপ্নগুলো, যদি জানতে গেলে এই স্বপ্ন ফুরে যায়। নূর আকাশের দিকে তাকিয়ে, আমার সাথে আজ একটু বাহিরে যাবা? আমি আকাশ থেকে চোখ সরিয়ে উনার দিকে তাকালাম। উনি আমার থেকে উত্তর জানার জন্য অসহায় ভাবে তাকিয়ে আছে। আমি কিছু না বলে শুধু মাথা দুলালাম। উনি বিপরীতে সেই মাতাল করা বিশ্বজ হাসি দিল না, আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি উনার দিকে। একটা মানুষের হাসি এত সুন্দর নিখুঁত হয় কিভাবে তা আমার জানা নেই। 4টা বাজে, উনার সাথে বের হওয়ার কথা। উনি লাঞ্চ করে একটু আগে বাহিরে গেছে, যাওয়ার আগে অবশ্য আমাকে বলে গেছেন আমি যাতে রেডি থাকি সময় মতো। রুমে এসে আলমারি খুলে মিনিট 20-এর মতো দাঁড়িয়ে আছি, কি পারবো কি বের করবো তাই ভাবছি। আজ উনার সাথে এই প্রথম 3 মাসের মধ্যে কোচিং সেন্টার ছাড়াও কোথাও বাহিরে যাচ্ছি ভাবতেই মনে এক ভালো লাগা দোল বইছে, তাই আজ একটু আলাদাভাবে নিজেকে সাজাতে চাই। অনেক ভেবে ঠিক করলাম আজ শাড়ি পরব। বসন্তের 1 তারিখ, আজ প্রিয়সীর সাথে বের হচ্ছি। এই মাসে সবাই সবার প্রিয়তমার সাথে হাতে হাত ধরে শাড়ি পরে ল্যাম্পপোস্ট নিচে হাতে, আবার অনেকে রিক্সা করে ঘুরে। আমি হয়তো হাতে হাত ধরে হাঁটতে পারবো না, কিন্তু শাড়িতে তো নিজেকে সাজাতে পারবো। নিয়তি কখনো এমন সুযোগ আবার নিয়ে আসবে কিনা জানা নেই, তাই হারাতে চাচ্ছি না এই সুযোগটা। কালো শাড়িতে চোখে হালকা কাজল, চুলগুলো আধখোপা, ঠোঁটে লাল কালার লিপস্টিক, কানে ঝুমকো, হাতে সাদা কালো রেশমি চুড়ি। নিজেকে আয়না খুঁটিয়ে দেখছি, খারাপ লাগছে না তো। এই হালকা সাজে লাগলেও কিছু করার নাই। আমি এর থেকে বেশি সাজতে পারি না। মুঠো ফোন রিং হওয়াতে আমি আয়না থেকে চোখ ফিরিয়ে খাটের উপর থেকে ফোন নিলাম। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল সাইকো নামটা, দেখেই মুখে লজ্জা আভা এসে ভর করল।
লোকটা এমন কেন কাছে না থেকে ও এত লজ্জা দিচ্ছে? আমি কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলাম। ওই পাশ থেকে নরম কণ্ঠে বলে উঠল, নিচে আসো, আমি দাঁড়িয়ে আছি ম্যাডাম তোমার জন্য। আদুরে মাখা কণ্ঠ তার মুখ থেকে তোমার জন্য শুনেই চোখ থেকে এক ফোঁটা খুশির পানি বেয়ে পড়ল। আমি তার বিবরীতে কিছু বলতে পারলাম না, শুধু বললাম ছোট করে, হুম। নিচে এসে দেখি সেই গাড়ির সাথে হেলাল দিয়ে দাঁড়িয়ে আছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, ও আজ নিজেকে কালো পাঞ্জাবিতে পরিহিত করেছে, মুখে তার আঁকাবাঁকা দাঁতের সেই হাসি। সাদা চামড়ায় কালো পাঞ্জাবিতে মারাত্মক লাগছে। আমি মনে মনে চোখ বুঝে বলে উঠলাম, বাচ্চে কি জান লোগে কেয়া। উনি আমার সামনে এসে হাতের তুড়ি বাজিয়ে বলে উঠল, এভাবে কি এখানে দাঁড়িয়ে থাকবে না, চলবে ম্যাডাম। ঈশ্বর কি লজ্জা! আমি উনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আমি তো যেতে নিচ্ছিলাম, আপনি এসেই তো মাঝপথে দাঁড়িয়ে আছেন মশাই। উনি আমার কথা শুনে নিঃশব্দে উপরের বাঁকা দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে হাসলেন। লোকটা আজ এত হাসছে কেন? উনি কি বুঝে না উনার এই মুগ্ধ করা টোল পড়া হাসি দেখে আমার বড্ড হিংসে হয়। আমি কপাল কুঁচকে পাশ কাটিয়ে গাড়িতে গিয়ে বসলাম। উনিও আমার পিছু পিছু এসে গাড়িতে বসল। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সিট বেল্ট লাগাতে লাগাতে কোনো এক জায়গা তো যাচ্ছি। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে, সেই তো আমিও জানি জায়গাটার তো আদৌ কোনো নাম আছে? কপাল কুঁচকে, না, নেই, নামবিহীন জায়গা। আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে, আজ উনার কার্যকলাপে খুব অদ্ভুত লাগছে। কথা না বাড়িয়ে গাড়ির জানালায় হাতের উপর মাথা রেখে বাহিরে তাকিয়ে আছি। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে থামল নিজ গন্তব্য। বাহিরে তাকিয়ে দেখি বড় বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা রসুলপুর, নিচে লেখা নারায়ণগঞ্জ। বুঝতে আর সমস্যা হলো না আমরা যে আমাদের প্রিয় জেলা নারায়ণগঞ্জে আছি। ইয়াদ গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে আমাকে নামিয়ে গাড়ি লক করে সামনে আঁকাবাঁকা মাটির উঁচু পথে হাঁটা ধরল। আমি মুগ্ধ নয়নে আশেপাশে তাকিয়ে আছি। এত বছর নারায়ণগঞ্জ থাকলেও এইখানে আসা হয়ে ওঠেনি আমার। আশেপাশে ফুলের রাজ্য আর সবজির চাষ, আর মাঝে দূরে একটা কুঁড়ের ঘর দেখা যাচ্ছে। ইয়াদ আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই কুঁড়ের ঘরে নিয়ে গেল। ঘরটির সামনে গিয়ে আমি পুরো সামনে বড় এক বিল। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর, পিছে ফুলের রাজ্য আর মাঝে এক চিলতে কুঁড়ের ঘর আর সাথে বিল। পছন্দ হয়েছে। অনেক বলে বোঝানো যাবে না। অনেক অনেক ধন্যবাদ ইয়াদ আমাকে এইখানে নিয়ে আসার জন্য। উনার হাত ধরে উনি বিপরীতে আমার হাতের উপরে নিজের হাত রেখে মিষ্টি এক হাসি দিয়ে হাতের ইশারা উনার সাথে সামনে বিলের পাড়ে যেতে বললেন। 40। সন্ধ্যায় হয়ে গেছে, এখনো বিলের পাড়ে পা ডুবিয়ে বসে আছি। চারপাশে থেকে ঝিঝি আওয়াজ হচ্ছে, জোনাকির পোকার আরো কত না জানার কিছুর পোকারও আওয়াজ হচ্ছে। আমাদের আশেপাশে দূর দূরান্ত কোনো বাসা নেই। এত বড় জায়গায় আমরা দুইজন আছি, দূর দূরান্ত আর কেউ নেই। আজ আর ভয় করছে না, মনের মধ্যে করছে এক ঝাঁক ভালো লাগা। হঠাৎ নীরবতা ভেঙে ইয়াদ বলে উঠল, নূর।
আমি বিলের দিকে তাকিয়ে উনার বিপরীতে বলে উঠলাম, হুম, ভালোবাসো আমায়। উনার এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কি বলবো উনাকে? কি হলো, চুপ করে আছো যে? ভালোবাসো বল। সামনের থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকিয়ে, যদি বলি বাসি তাহলে আপনি কি আমাকে নিজের থেকে দূরে ঠেলে দিবেন ইয়াদ? ছলো ছলো চোখে উনার দিকে তাকিয়ে উনি আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাদিয়াকে ভালোবাসি তা জেনে ও আমাকে ভালোবাসবে। আমি জানি আপনি সাদিয়াকে ভালোবাসেন, হয়তো আজও বাসেন। আপনার ভালোবাসায় আমার কোনো সন্দেহ নেই ইয়াদ। আমি কখনো বলবো না আপনি সাদিয়াকে ভুলে যান আমাকে ভালোবাসেন। আমি শুধু বলবো, আমাকে কি আপনার একটু পাশে থাকতে দিবেন, দূরে ঠেলে দিবেন না নিজের থেকে। আমি আপনার পাশে থেকেই আপনার মতো উন্মাদ হয়ে নিঃস্বার্থভাবে আপনাকে বাকিটা জীবন ভালোবাসতে যেতে চাই। যে ভালোবাসায় থাকবে না কোনো স্বার্থ, শুধু থাকবে সুপ্ত অনুভূতির এক ঝাঁক অফুরন্ত ভালোবাসা। দিবেন কি ইয়াদ আমাকে সেই ভালোবাসার সুযোগটা? যদি বলি, সাদিয়া মারা যায়নি তখন কি তুমি চলে যাবে? উনি আমার দিকে প্রশ্ন বিন্দু ট্যাগ করে তাকিয়ে আছে। আমি চুপ করে আছি, কি বলবো উনাকে? উনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আমি এই মুহূর্তে তা বলতে চাচ্ছি না। আমার গলার সুর ভিতরে সব আটকে আসছে। আমি নিজেকে কন্ট্রোল করে বলে উঠলাম মলিন হেসে, যে আমার না তাকে হাজার লাখ চেষ্টা করে বেঁধে রাখলে সে আমার কখনো হবে না। বিল থেকে উঠতে উঠতে, আর যে আমার তাকে যত দূরে ঠেলে দেই সেই আমারই থাকবে। আর কিছু বলতে মন চাইছে না, তাই চলে যেতে নিতেই উনি পিছ থেকে আমার হাত খপ করে ধরলেন। আমি উনার দিকে তাকিয়ে আছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। চোখের অবাধ্য পানিগুলো আর আটকে রাখতে পারলাম না, গাল বেয়ে নিচে বেয়ে পড়ছে। উনি এক হেঁচকা টানে আমাকে নিজের বুকের সাথে মিশে নিয়ে আমার এক হাত আমার পিঠের পিছে জাবনি ধরে রেখেছেন নিজের হাত মুঠো দ্বারা খুব শক্ত করে, আর এক হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে বলে উঠলেন, এতই যেহেতু আমাকে ভালোবাসো তাহলে এভাবে চলে যাচ্ছ কেন? নিজের ভালোবাসার উপরে কি তোমার একটুও ভরসা নেই? এতই ঠুনকো তোমার ভালোবাসা? আমি ছলো ছলো চোখে উনার দিকে তাকিয়ে আছি, কিছু বলার শক্তি নেই। কিন্তু উনি আমার ভালোবাসাকে ঠুনকো বলেছেন। তাই কান্নামিশিত সুরে বলে উঠলাম, আমার ভালোবাসা ঠুনকো হলো কিভাবে ইয়াদ? আপনি তো সাদিয়া আপুকে ভালোবাসেন, তাই না? ভালোবাসি আর ভালোবাসা এই দুইটা কথায় মাঝে পার্থক্য আছে, তা জানো তো? মানে? সাদিয়া আমার ভালোবাসা ছিল, যাকে আমি উম্মাদের মতো ভালোবাসতাম, আর তুমি যাকে আমি ভালোবাসি। হলো না পার্থক্য, বলো? কিন্তু আপনি যে বললেন সাদিয়া আপু বেঁচে আছে, তাহলে আপনি তো এখনো তাকেই ভালোবাসেন। ভুল, আমি সাদিয়াকে ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না। আমার ভালোবাসা ওর প্রতি কোনো ঠুনকো ভালোবাসা ছিল না।
আমি ওকে উন্মাদের মতো ভালোবাসতাম, কিন্তু নিয়তি এক বড় খেল খেলেছে আমার সাথে। জানতো ও আমাকে কখনো আদৌ ভালোবাসেনি, ওর ভালোবাসা ছিল ঠুনকো কাচের মতো। যদি ও আমাকে ভালোই বাসতো তাহলে 3টে বছর আমার থেকে দূরে পালিয়ে সিলেটে এত সুখে শান্তিতে সংসার করতে পারতো না। সিলেটে? আপনি জানলেন কিভাবে? তোমার এক্সামের পরে আমি একটা অফিসের কাজে সিলেটে গিয়েছিলাম, মনে আছে? ওইখান থেকে আসার সময় আমার সাদিয়ার সাথে দেখা হয়। কিছুক্ষণ চুপ থেকে নূর, আমি ভালোবেসে একবার ঠকেছি, দ্বিতীয়বার ঠকার আর শক্তি নেই আমার মধ্যে। এবার ঠকলে হয়তো আমি মরেই যাব, আর বাঁচব না। আমি তোমাতে আমি হয়ে হারিয়ে যেতে চাই, কান্না মিশিত কণ্ঠে। এই আমি তুমিতে তুমিবিহীন কে চাই, যাকে ছাড়া আমার একটি মুহূর্তও যাবে না। আমি তুমিবিহীন অসুখে নিজেকে বিলীন করতে চাই। জীবনকে আবার রংধনুর রঙে সাজাতে চাই তোমার মাধ্যমে। অফুরান্ত ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু নিঃস্বার্থ ভাবে ভালোবাসে বাঁচতে চাই তোমার সাথে। এই তুমিতে আমি মিশে ইনায়াতকে চাই, দিবে কি? আমি উনার কথাগুলো শুনে কান্নায় ভেঙে উনাকে শক্ত করে ধরে বললাম, দিব। এই সাইকোকে যে বড্ড বেশি ভালোবাসি ফেলেছি। এই আপনিহীনা যে আমি থাকতে আর পারবো না ইয়াদ। শুধু ভালোবাসলে চলবে না ম্যাডাম। বুক থেকে মুখ তুলে হাতের আঙুলের বাজে মুখ উঁচু করে, নাম যেহেতু সাইকো দিয়েছেন, এখন এই সাইকোর পাগলামোগুলোও সহ্য করতে হবে, পারবে তো? আমি ইয়াদের বুকে মুখ লুকিয়ে বলে উঠলাম, পারবো। এই সাইকো কিন্তু খুব জ্বালাবে, আপনি পারবেন তো তার জ্বালাতনে পড়তে? পারবো, কোনো সন্দেহ আছে মশায়? নাক ফুলিয়ে উহু বলেই আমাকে কোলে নিয়ে হাঁটা দিল সেই কুঁড়ের ঘরের, আর আমি তার বুকে মুখ লুকালাম। 2 বছর পর ভার্সিটি ক্লাসে বসে ক্লাস করছে নূর। আজ তার সেকেন্ড ইয়ারে লাস্ট ক্লাস, 1 মাস পর ফাইনাল এক্সাম। মাথায় ঘুরছে শত শত অনেক টেনশন। আজ অনেক দিন পর ভার্সিটিতে এসেছে, সামনে পরীক্ষা, কিন্তু সে কিছুতেই চেয়ে ও ক্লাসে মনোযোগী হতে পারছে না। ঘুমে হেলেদুলে বারবার তাসফি আর আয়াতের উপরে পড়ে যাচ্ছে। তাসফি, ওই মাইয়া, রইলা পরশকে বিরক্তি সুরে, এটা কি তোর ঘুমানোর জায়গায় যে ঘুমাস? বডের হাড্ডি, বজ্জাত ছেমড়ি। রাইতে কি করছস? চুরি করস? সারারাত কি বসে বসে মশা মারছস? যে ক্লাসে ঘুমাস দূর হয় আমার গার্লফ্রেন্ড, ভুলে টুলে দেখলে আমারে হুদাই ভুল বুঝে প্যারা দিব। এটা যদি তুই বুঝতি তাইলে আর জিজ্ঞাইতি না। নূর, আয়া তো হ্যাঁ। তাসফি, বুঝলে বুঝো, পাতা না বুঝলে তেজপাতা তা না বল। দোস্ত, মুখ চেপে হেসে কচু। এর মধ্যে ক্লাসের বাহির থেকে কেউ বলে উঠল, স্যার আসবো। আরে আপনি আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সবাই ক্লাসের বাহিরে দাঁড়ানো সেই লোকটির দিকে তাকিয়ে আছে। দেখতে অসম্ভব সুদর্শন, চোখে কালো সানগ্লাস, গায়ে হোয়াইট কালার টি শার্ট, কালো কালার প্যান্ট, মুখে আঁকাবাঁকা দাঁতের সেই মুগ্ধ করা হাসি, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি হবে, একদম বড় সর ক্রাশ খাওয়ার মতো। এবার সে একগাল হেসে ক্লাসে প্রবেশ করল। ইতিমধ্যে সবার মন গেল ভেঙে, কারণ তার বুকে বেবি ক্যারি ব্যাগ, যার মধ্যে এক ফুটফুটে বাচ্চা বাবার শার্টের বোতাম আদো আদো আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে আর খিলখিল করে খেলছে। তাকে দেখে তাসফি আর আয়াত হাসছে মুখ চেপে।
আর মুখ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তা স্যার, আমি কি আমার বাচ্চার মাকে নিয়ে যেতে পারি? 32 বাতি দিয়ে। না, নিয়ে গিয়ে কি তুই আমাকে শান্তি দিবি শালা, রাহাত? তুই বাচ্চা বউ নিয়ে ঘুরঘুর করিস আর আমি এখনো বিয়েটাই করতে পারলাম না। যা দূর হয় শয়তান। আমি পরে তোরে নোট দিমনে। ইতিমধ্যে নূর ক্লাস থেকে ব্যাগ নিয়ে হনহন করে বেড়ে গেল। হঠাৎ পিছ থেকে কেউ এসে নূরের হাত শক্ত করে ধরল। নূর রেগে চিল্লিয়ে বলে উঠল, এটা কি ছিল ইয়াদ? এখন ক্লাসের সবাই আমার ব্যাপারে কি ভাববে? আপনি এমন কেন? বলুন তো। কি আর ভাববে, বলবে মেয়েটার হাজবেন্ড মেয়েটারে কত ভালোবাসে। আর আমি জানি তোমার তো। 32 বাতি দেখিয়ে। অসহ্য। সহ্য। আপনারা বাপ মেয়ে দুইটা এমন কেন বলুন তো? আমার জীবন পুরো তেনা তেনা করে দিয়েছেন। বয়সে 7 মাস হলে কি হবে, একদমই বাবা মতো মিসকা শয়তান, খালি আমাকে জ্বালায়। রাত ভোরে ঘুমাতে দেয় না ফাজিল। আর দিনে বাপ মেয়ে দুইটাই আমার পিছ ছাড়ে না। জীবনটা আসলেই বেদনাময় আমার। তাই তো ইয়ান না এসে ইনায়াত আসছে বাপ মেয়ে মিলে আমাকে জ্বালাতে। সমাপ্ত।